যতক্ষণ পারা যায়, কারণ আমার আবার 12টার সময় ডিনের সাথে একটা মিটিং আছে। তবে I shall try to complete these 3 diseases. So brucellosis সম্পর্কে আমরা we shall try to cover the what is brucellosis, হিস্ট্রিটা কি হবে, তার ইটিওলজি কি, এপিডেমিওলজি, ট্রান্সমিশন এবং হিউম্যানের ব্রুসেলোসিস কেমন, অ্যানিমেলের কেমন, এবং কিভাবে প্রিভেনশন এবং কন্ট্রোল করব। এই ভদ্রলোকের নাম হলো উইলিয়াম বার্নেট। উনি 1779 সালে জন্মগ্রহণ করেন এবং 1861 সালে মৃত্যুবরণ করেন। উনি একজন নেভির ফিজিশিয়ান জেনারেল ছিলেন এবং প্রথমে উনি সোলজারদের যে বিভিন্ন রকমের ফিভার হয়েছিল সেগুলোকে উনি ডিফারেন্সিয়েট করেছিলেন। জেফ্রি এলেন মার্সন উনি নিজে আসলে ব্রুসেলোসিসে আক্রান্ত হয়েছিলেন, তখন এটাকে মাল্টা নামে আখ্যায়িত করা হয়েছিল এবং সে নিজেই তার কেস রিপোর্টটা ডিটেইলস বর্ণনা করেছিলেন। এ হলো স্যার ডেভিড ব্রুস। এর নাম অনুসারে আসলে ব্রুসেলোসিস নামকরণ করা হয়েছে। উনি একজন ব্রিটিশ আর্মি ফিজিশিয়ান ছিলেন এবং একজন মাইক্রোবায়োলজিস্ট। উনি ব্রুসেলা মেলিটেন্সিস ডিসকভার করেন এবং তার নাম অনুসারে এটাকে বলা হয় ডেভিড ব্রুস থেকেই তোমার ব্রুসেলোসিস নামকরণ করা হয়। উনি একজন ভেটেরিনারিয়ান বার্নহার্ড ব্যাং এবং একজন ডেনিশ ফিজিশিয়ান। মিস্টার ব্যাং discovered Brucella abortus. So this is the brief history. So now what is brucellosis? আমরা জানি যে ব্রুসেলোসিস একটা জোনোটিক ডিজিজ এবং অনেকগুলা ব্রুসেলার স্পেসিস আছে। তার মধ্যে 4 ধরনের ব্রুসেলার স্পেসিস দ্বারা যখন আক্রান্ত হবে তখন তাদেরকে আমরা জোনোটিক ডিজিজ বলবো, কারণ এই 4টা স্পেসিসের ক্যাপাসিটি আছে ম্যান টু অ্যানিমেল, অ্যানিমেল টু হিউম্যানে ট্রান্সমিশন হওয়া। এগুলা হলো ব্রুসেলা অ্যাবর্টাস, ব্রুসেলা মেলিটেন্সিস, ব্রুসেলা সুইস এন্ড ব্রুসেলা ক্যানিস। ব্রুসেলা অনেক অ্যানিমেলে এন্ডেমিক ডিজিজ এবং এটা সাধারণত ট্রান্সমিটেড হয় সেক্সুয়ালি অর কোয়াইটাসের মাধ্যমে অথবা ইনজেকশন অফ কন্টামিনেটেড মিল্ক অর মিল্ক প্রোডাক্টস। মানুষের মধ্যে সাধারণত এই ডিজিজ ট্রান্সমিশন হয় যখন কন্টামিনেটেড অর আনপাস্টুরাইজড মিল্ক অর র মিল্ক যখন তোমার ড্রিঙ্কিং অর ইনজেকশন করবে অথবা যে কোনো মিল্ক প্রোডাক্ট করবে, সেই মিল্ক বা মিল্ক প্রোডাক্টে যদি তোমার ব্রুসেলা থাকে তাহলে কেউ যদি র মিল্ক, ইনসাফিসিয়েন্ট কোক মিল্ক অথবা আনপাস্টার্ড মিল্ক খায় তাহলে তোমার ট্রান্সমিশন হইতে পারে অ্যানিমেল থেকে হিউম্যানে। অথবা যদি বিভিন্ন রকমের যেমন শিপ, ক্যাটেল, গোট, পিগস অথবা অন্যান্য অ্যানিমেল তাদের যদি আক্রান্ত হয় এবং অ্যাবর্শন হয়, অ্যাবর্শন হলে অ্যাবর্টেড যে মেটেরিয়ালসগুলো যদি কোনো স্কিনের অ্যাব্রেশন থাকে সেখানে যদি টাচ হয়, সেখানে অর্গানিজম থাকে তাহলে ট্রান্সমিশন হতে পারে। Human infection is less commonly acquired through the conjunctiva or by inhalation. Person to person transmission হয়, but it is very rare. And brucellosis কে তোমার occupational disease ও বলা হয়, কারণ এটা প্রফেশনাল, যেমন যারা অ্যাবিসারে বা স্লটার হাউসে কাজ করে, যারা কসাই, যারা ফার্মার অথবা ভেটেরিনারিয়ান, তাদের মধ্যে ডিজিজ ট্রান্সমিশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখানে এটাকে অকুপেশনাল ডিজিজ ও বলা হয়। ব্রুসেলোসিসের অনেকগুলো সিনোনিম আছে, যেমন হিউম্যানের ক্ষেত্রে মাল্টা ফিভার, আনডিউলেটিং ফিভার, মেডিটেরেনিয়ান ফিভার, রক ফিভার অফ জিব্রাল্টার অ্যান্ড গ্যাস্ট্রিক ফিভার। অ্যানিমেল ডিজিজের ক্ষেত্রে তোমার ব্যাং ডিজিজ, অ্যানজোটিক অ্যাবর্শন, ইপিজোটিক অ্যাবর্শন, স্লিঙ্কিং অফ কাবস, ram epididymitis and contagious abortion. These are the synonym of brucellosis. Now etiology.
ব্রুসেলা অর্গানিজম তোমার নেগেটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বাট এয়ারোবিক অ্যান্ড কক্কো বেসিলাই। অ্যাটলিস্ট আমাদের এতটুকু জানতে হবে যে এটা কি ধরনের ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ, কারণ উই নিড টু নো গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ, এটার উপর বেসিস করে আমরা অ্যান্টিবায়োটিক সিলেক্ট করতে হবে। অ্যান্ড এয়ারোবিক কক্কো বেসিলারি আর কক্কো বেসিলাই ব্যাকটেরিয়া, এবং এই ব্যাকটেরিয়ার কোনো ক্যাপসুল থাকে না, ফ্যাকাল্টেটিভ অ্যান্ড ইন্টারসেলুলার অর্গানিজম। অক্সিডেজ অ্যান্ড ক্যাটালিজ টেস্ট এ পজিটিভ, এবং যখন আমরা কালচার করবো তখন CO2 ইনকিউবেটরের প্রয়োজন হয়, অর্থাৎ CO2 ইনকিউবেটর অলওয়েজ 5% কার্বন ডাইঅক্সাইড তোমার সাপ্লাই থাকে। সো দিস ইজ দি ব্যাকটেরিয়াল ক্যারেক্টারিস্টিক্স। 4 ধরনের স্পেসিস হলো তোমার জেনেটিক ব্রুসেলি, আর আরো অন্যান্য স্পেসিস আছে যেগুলো নন জেনেটিক ব্রুসেলি। যেমন জেনেটিক ব্রুসেলির মধ্যে আমরা আগে বলছি কি কি আছে: ব্রুসেলা অ্যাবর্টাস, ব্রুসেলা মেলিটেন্সিস, ব্রুসেলা কেনিস এন্ড ব্রুসেলা সুইস। ব্রুসেলা সুইস অনেকগুলো বায়োবার আছে, 1 2 3 4 5। তার মধ্যে ব্রুসেলা সুইস বায়োবার 1 3 হলো তোমার জেনেটিক ব্রুসেলা। নন জেনেটিকের মধ্যে আছে ব্রুসেলা ব্রোভিস, ব্রুসেলা সেটি ডলফিন, ব্রুসেলা ফিনিপিডিয়ালিস, ব্রুসেলা সুইস and Seroba 2, Brucella microti and Brucella neotomi, Brucella ceti porpoise. These are the non-genetic brucelli. বায়োবার যেমন আছে তোমার, যেটা বলছিলাম যে ব্রুসেলা অ্যাবর্টাসের 7টা বায়োবার আছে, 1 2 3 4 5 6 and 9 পর্যন্ত। ব্রুসেলা অ্যাবর্টাসের মেইন হোস্ট হলো ক্যাটেল, এবং এটা হিউম্যানে ডিজিজ তৈরি করতে পারে, যে দ্যাটস ওয়াই ব্রুসেলা অ্যাবর্টাসকে আমরা জেনেটিক স্পেসিস বলি। ব্রুসেলা মেলিটেন্সিসের 3 ধরনের বায়োবার আছে, 1 2 3, এবং মেইন হোস্ট হলো ন্যাচারাল হোস্ট গোট অ্যান্ড শিপ, এবং তারও তোমার হিউম্যান ডিজিজ তৈরি করতে পারে। ব্রুসেলা সুইসের 5টা সেরোবার আছে, তার মধ্যে 1 3 হলো সোয়াইনে তোমার ডিজিজ করে, এবং সেটা হিউম্যানও ইনফেক্ট করতে পারে। 2 হলো হেয়ার্সে, কিন্তু তার হিউম্যানে ডিজিজ তৈরি করতে পারে না। ব্রুসেলা কেনিস, তার কোনো বায়োবার নাই, এটা ডগ হলো মূলত মেইন হোস্ট, এবং সেটাও তোমার জেনেটিক ইম্পর্টেন্স আছে, দ্যাট ইজ ব্রুসেলা কেনিস অলসো প্রডিউস ডিজিজ ইন হিউম্যান বিং। And Brucella ovis and Brucella neotomi, Brucella maris, these are also Brucella species, but they don't have genetic importance. Epidemiology, worldwide distribution including Bangladesh. তোমাদেরকে আগে বলছি যে এপিডেমিওলজির ক্ষেত্রে আমরা সবসময় কনসিডার করব যে ডিস্ট্রিবিউশন, হোস্ট সাসেপ্টিবিলিটি, ট্রান্সমিশন কিভাবে হয়, অ্যাটলিস্ট ডিস্ট্রিবিউশন, ওয়ার্ল্ডওয়াইড ডিস্ট্রিবিউশন ইনক্লুডিং বাংলাদেশ। এবং কোনো দেশে এটা কমপ্লিটলি ইরাডিকেটেড করা হয়েছে, এবং এটাকে নোটিফাইয়েবল ডিজিজও বলা হয়। অ্যান্ড নোটিফিকেশন কোনো দেশে অত্যন্ত পুয়ার, ইনক্লুডিং বাংলাদেশ। এবং হোস্ট সাসেপ্টিবিলিটি হলো, আমরা এতক্ষণ যে আলোচনা থেকে আমরা বলতে পারবো, তাহলে শিপ, গোট, ক্যাটেল, হর্স, সোয়াইন, ডগ, দিজ আর the animal which are highly susceptible for brucellosis. Bovine brucellosis স্যার তোমার 80% যে ব্রুসেলা অ্যাবর্টাস থাকে হলো লিম্ফ নোড এবং মেমারি গ্ল্যান্ডে, এবং যেহেতু লিম্ফ নোড, সুপ্রা মেমারি লিম্ফ নোড এবং মেমারি গ্ল্যান্ডে থাকে 80% ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যার কারণে মিল্কের মাধ্যমে ব্রুসেলা অ্যাবর্টাস ট্রান্সমিশন হয়। And coitus is not a major route of infection under nasal condition, but artificial insemination with contaminated semen is a potential source of infection. Nasal cervix or nasal coitus এর মাধ্যমে হয়, but not so extreme condition, but not so extensive, অর্থাৎ বেশি পরিমাণে হয় না, কিন্তু ইনসিমিনেশন, আর্টিফিশিয়াল ইনসিমিনেশন মাধ্যমে তোমার হতে পারে। বুবাইন ব্রুসেলোসিসের রিস্ক ফ্যাক্টর গুলো কি কি, যেমন এজ, ব্রিড এন্ড হিস্ট্রি, অবস্টান এটসেট্রা। এজ হলো কোন এজে সবচেয়ে বেশি হবে, ওল্ড যে কোনো এজে হইতে পারে, অর্থাৎ
বেশি হবে তোমার ওল্ড এজ, অর্থাৎ 5 বছর অথবা তার চেয়ে বেশি বয়সের অ্যানিমেলের প্রিভ্যালেন্স রেট বা ইনসিডেন্স রেট বেশি। ব্রিড সাসেপ্টিবিলিটি যেমন ফরেন ব্রিড আর মোর সাসেপ্টেবল দেন লোকাল ব্রিড। হিস্ট্রি অবর্শন, যে সমস্ত অ্যানিমেলের হিস্ট্রি অবর্শন থাকে তারাই দেখা যাচ্ছে যে বেশিরভাগ সাসেপ্টেবল থাকে ব্রুসেলোসিসে। হার্ট লেভেলে কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেমন লার্জ হার্ট সাইজ, যদি হার্ট সাইজ যত বড় হবে ডিজিজের ফ্রিকোয়েন্সি তত বেশি হবে। মিক্সড ফার্মিং এর ক্ষেত্রেও তোমার ডিজিজের ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি হবে। অ্যাগ্রো ইকোলজিক্যাল জোনস, কন্ট্যাক্ট উইথ ওয়াইল্ড লাইফ অ্যানিমেলের ক্ষেত্রে যে সমস্ত ফার্মের বা অ্যানিমেলের কানেকশন বেশি সেই সমস্ত অ্যানিমেলে তোমার এই ডিজিজ বেশি হবে। মিক্সড ফার্মিং, অ্যাগ্রো ইকোলজিক্যাল জোনস, কন্ট্যাক্ট উইথ ওয়াইল্ড লাইফ, নিউ এন্ট্রি ইন দি হার্ড আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, এটসেট্রা. So these are the risk factors of bovine brucellosis. Small ruminant, mainly sheep and goat, and sheep and goater ক্ষেত্রে যে ব্রুসেলোসিসকে দুই ভাগে ভাগ করা, একটা ক্লাসিক্যাল ব্রুসেলোসিস আর হলো ইপিডিডাইমিটিস, র্যাম ইপিডিডাইমিটিস। র্যাম ইপিডিডাইমিটিস হয় তোমার নন জেনেটিক ব্রুসেলা দ্বারা, যেমন ব্রুসেলা ওবিস, আর ক্লাসিক্যাল ব্রুসেলোসিস হয় ব্রুসেলা মেলিটেন্সিস দ্বারা। রিস্ক ফ্যাক্টর লাইক অলমোস্ট বোভাইন ব্রুসেলোসিস, যেমন লার্জ ফ্লক সাইজ যদি বেশি হয়, তার ফ্লকের সাইজ যত বড় হবে ইনফেকশনের রেট তত বেশি হবে। এডিশন অফ নিউ অ্যানিমেলস ফ্রম আনস্ক্রিন সোর্সেস, যে কোনো নতুন অ্যানিমেল যদি ব্রুসেলা ক্যারি করে এবং সেটাকে যদি আবার ফার্মে অ্যাড করা হয় তাহলে তোমার ডিজিজের ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। এডিশন অফ নিউ অ্যানিমেলস ফ্রম আনস্ক্রিনড সোর্স, যার কারণে নিউ অ্যানিমেল আনার পর তাকে কোয়ারেন্টাইনে রাখতে হবে, কোয়ারেন্টাইন থেকে পরবর্তীতে আমরা ফার্মে নিয়ে আসতে পারি যদি কনফার্ম হয় যে এই অ্যানিমেল ইজ নট সাফারিং ফ্রম ব্রুসেলোসিস। হিস্টরি অফ অ্যাবর্শন সেম অ্যাজ ব্রুসেলোসিস, গ্রাজিং কমিউনাল পার্সার, একই পার্সারে যদি অনেক অ্যানিমেল গ্রাজিং করে। সো দিজ আর দি risk factor of small ruminant brucellosis. ব্রুসেলা সুইসের ক্ষেত্রে বায়োবার 1 and 3 ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম করে, যেখানেই সোয়াইনকে রেয়ার করা হয় সেখানেই তোমার পাওয়া যাবে। এবং ইউনাইটেড কিংডম, কানাডাতে অলরেডি ইরাডিকেট করা হয়েছে সোয়াইনের ক্ষেত্রে ব্রুসেলোসিস, এবং লো ইনসিডেন্স কান্ট্রি হলো মিডল ইস্ট, নর্থ আফ্রিকা, and low level Brucella Swiss, United States and Australia. Persistent problem in feral swine, যেগুলো বন্য সোয়াইন সেগুলোর মধ্যে তোমার persistently সমস্যা থাকে। Biobar 1 established in cattle in Brazil and Colombia, and Biobar 2 angiotic in wild hares in Europe. Brucella canis seroprevalence rate United States 1 to 19% and 28% in Mexico. Cats are susceptible like in dogs, rarely causes disease in human. যদিও ব্রুসেলা ক্যানিসের জেনেটিক ইম্পর্টেন্স আছে, বাট নট সো কমন। ভেরি রিয়ারলি ব্রুসেলা ক্যানিস produces disease in human being. How brucellosis is transmitted from animal to human or human to animal? Body fluid or infected tissue যদি ইনজেকশন করে, কন্ট্যাক্ট উইথ ইনফেক্টেড টিস্যুস or body fluids যেমন মিউকাস মেমব্রেন ইনজেকশন, ব্যানারেল দ্যাট ইজ কোয়াইটাসের মাধ্যমে ট্রান্সমিশন হতে পারে অ্যানিমেলে। তাহলে আমরা বলতে পারি ডাইরেক্ট কন্ট্যাক্ট, ইনজেকশন অ্যান্ড কোয়াইটাস। হিউম্যানের মাধ্যমে ট্রান্সমিশন হবে র মিল্ক অথবা আনপাস্টার্ড মিল্ক যদি ড্রিঙ্কিং করে। আন্ডার কুকড মিটের মাধ্যমে হতে পারে, তবে নট ফ্রিকুয়েন্টলি। কনজাংটিভাল আর ব্রোকেন স্কিনে যদি তোমার ব্লাড, ইউরিন, ভ্যাজিনাল ডিসচার্জ, অ্যাবর্টেড ফিটাস অ্যাটাচমেন্ট হয় এবং সেই ডিসচার্জগুলোতে বা ফ্লুইডে যদি ব্রুসেলা স্পেসিস থাকে তাহলে হিউম্যানের ট্রান্সমিশন হতে পারে। ইনহেলেশনের মাধ্যমে হতে পারে, যেমন পেন, স্টেবল, স্লটার হাউস। পেন্স হলো স্মল এনক্লোজার অফ অ্যানিমেল, যেখানে অ্যানিমেলকে রাখা হয়। আস্তাবল এবং স্লটার হাউসে যারা কাজ করে তাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ট্রান্সমিশন হতে পারে। ইনোকুলেশন উইথ ভ্যাকসিন,
ভ্যাকসিন যদি লাইভ এটেনুয়েটেড ভ্যাকসিন হয় তাহলে ট্রান্সমিশন হতে পারে হিউম্যানে, যেমন RB51 অথবা REB1, এগুলো হলো ভ্যাকসিন স্ট্রেন। ব্রুসেলা মেলিটেন্সিস REB1, ব্রুসেলা আবর্টাস স্ট্রেন 19 or RB51 যদি লাইভ ভ্যাকসিন ইউজ করে তাহলে ট্রান্সমিশন হতে পারে হিউম্যানে। ব্রুসেলার জন্য কারা তোমার রিস্ক? যারা অকুপেশনাল ডিজিজ এই কারণে বলা হয় যারা সাথে সরাসরি জড়িত, যেমন ক্যাটেল রেঞ্চার্স আর ডেয়ারি ফার্মার্স, যারা ডেয়ারি ফার্মের সাথে রিলেটেড, ভেটেরিনারিয়ানস, অ্যাবেসার ওয়ার্কার্স, স্লটার হাউসে যারা কাজ করে, মিট ইন্সপেক্টরস, ল্যাব ওয়ার্কার্স যারা ব্রুসেলা নিয়ে রিসার্চ করে, যারা হান্টার্স, ট্রাভেলার্স, consumers of unpasteurized dairy products. So these are the person who are at risk of brucellosis. Kiki, dairy farmers, veterinarians, abattoir workers, meat inspectors, lab workers, hunters, travelers, and so on. প্যাথোজেনেসিস, ব্রুসেলা যখন শরীরের ভিতরে এন্ট্রি হবে তখন সে রেপ্লিকেট করবে রেটিকুলো এন্ডোথেলিয়াল সেলে, এবং রেটিকুলো এন্ডোথেলিয়াল সেলে প্রোটেক্টেড অবস্থায় থাকবে এবং সেখানে অপেক্ষা করবে প্রেগনেন্সির জন্য। প্রেগনেন্সির যখন অ্যানিমেল যখন প্রেগনেন্ট হবে তখন ট্রান্সমিশন হবে ট্রোফোব্লাস্ট, অর্থাৎ জাইগোট যখন ফরমেশন করে তখন আমরা জানি সারাউন্ডিং যে ট্রোফোব্লাস্ট থাকে সেই ট্রোফোব্লাস্ট এফেক্ট করবে, সেই ট্রোফোব্লাস্টে যে আবার মাল্টিপ্লিকেশন হবে এবং ডিজ তৈরি করবে, আলটিমেটলি অ্যাবর্শন হবে। আমরা এই ছবিটার মাধ্যমে ভালো বুঝতে পারবো। যেমন এটা একটা ল্যাকটেটিং ক্যাটেল, এই ল্যাকটেটিং ক্যাটেলে যদি ব্রুসেলা থাকে এটা মিল্কের মাধ্যমে ট্রান্সমিশন হয়। মানুষ যদি আনপাস্টারাইজড মিল্ক খায় অথবা আন্ডার কুকড অথবা আনকুকড মিল্ক খায় বা ড্রিঙ্ক করে তাহলে মানুষের মধ্যে ট্রান্সমিশন হতে পারে। অ্যান্ড অ্যানিমেলে যে কোনো ভাবে হোক, ইনহেলেশন অথবা আনপাস্টার্ড মিল্ক খাওয়ার মাধ্যমে হোক, এন্ট্রি করার পর that brucella organism is waiting for pregnancy. আমরা যেটা বলছি যে ব্রুসেলা অর্গানিজম ইন এনি ওয়ে এন্ট্রি ইনটু দি বডি, অর্থাৎ এটা ইনহেলেশন, ইনজেকশন অর ডাইরেক্ট কন্ট্যাক্ট যেভাবে হোক বডিতে ঢোকার পর দ্যাট ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই অর ইন রেটিকুলো এন্ডোথেলিয়াল সেল, এবং রেটিকুলো এন্ডোথেলিয়াল সেলে দ্যাট ব্যাকটেরিয়া প্রোটেক্টিভ অবস্থায় থাকে। অ্যান্ড এই ব্যাকটেরিয়া ইজ ওয়েটিং আনটিল প্রেগনেন্সি। অ্যানিমেল যখন প্রেগনেন্ট হয় তখন ট্রান্সমিশন হয় মেমারি ইউটেরাসে, যেখানে তোমার জাইগোট ফরমেশন হয়, ওখানে ট্রোফোব্লাস্ট থাকে এবং সেই ট্রোফোব্লাস্টে এফেক্ট করে, যার কারণে তোমার অ্যাবর্শন হয়। সে অথবা এই অ্যাবর্টেড ম্যাটেরিয়ালসের সংস্পর্শে যদি বিষণ বা অন্যান্য অ্যানিমেল কন্ট্যাক্টে থাকে সেটা ইনফেক্টেড হতে পারে। আবার অ্যাবর্টেড যে কাপস সেটা যদি হর্সের কন্ট্যাক্টে আসে তাহলে হর্সের হতে পারে। আবার যদি অন্য ল্যাকটেটিং অ্যানিমেলের অ্যাবর্টেড ফিটাসের কোনো সংযোগ ঘটে তাহলে সেই ব্যাকটেরিয়া ট্রান্সমিশন হয়ে ব্রুসেলোসিস তৈরি করতে পারে। দিস ইজ দি ইন ব্রিফ প্যাথোজেনেসিস। এগুলো তোমার এখানে সবগুলো ভাষা দিয়ে বলা আছে, আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো। What are the clinical signs of brucellosis in animals? তো আমরা জানি এটার মেইন or principal clinical sign হলো তোমার অ্যাবর্শন। অ্যাবর্শন জেস্টেশন পিরিয়ডের ট্রাইমেস্টার অফ জেস্টেশন টাইম, লাস্ট ট্রাইমেস্টার অফ জেস্টেশন। আমরা জানি যে জেস্টেশনকে 3টা ট্রাইমেস্টারে ভাগ করা হয়, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। থার্ড ট্রাইমেস্টারকে বলা হয় লাস্ট ট্রাইমেস্টার অফ জেস্টেশন। এই থার্ড ট্রাইমেস্টার, তাহলে আমরা যদি 9 মাসকে 3টা ভাগে ভাগ করি, অ্যাপ্রক্সিমেটলি লাস্ট 3 মান্থস হলো তোমার ব্রুসেলা কারণে অ্যাবর্শন হতে পারে। যদি লাস্ট 3 মাসের বা থার্ড ট্রাইমেস্টারে হয় তাহলে আমরা ধরে নেব যে ইট মে বি ডিউ টু ব্রুসেলোসিস। Bovine brucellosis may also be responsible for retention of placenta, এবং বাচ্চা পড়ে যাওয়ার পর যদি রিটেনশন অফ প্লাসেন্টা হয় তাহলে এটা আরেকটা
supporting clinical findings যে it may be brucellosis এবং brucellosis বা অ্যাবর্শন হওয়ার কারণে brucellosis যদি হয় তাহলে 25% মিল্ক প্রোডাকশন কমে যাবে। আফ্রিকার কিছু কিছু এলাকাতে hygromas and abscess in carpal joint are the major clinical sign in nomadic or semi-nomadic cattle herds infected with Brucella abortus biobar 3. আফ্রিকার কোন কোন এলাকাতে রিপোর্টেড হয়েছে যে ব্রুসেলা অ্যাবর্টাস বায়োবার 3 দ্বারা নমিডিক অর সেমি নমিডিক কেটেলে ব্রুসেলা হওয়ার কারণে ব্রুসেলা অর্গানিজম দ্বারা অ্যাট্রাক্ট হওয়ার কারণে হাইগ্রোমা অথবা অ্যাবসেস হয়েছে। হাইগ্রোমা, হোয়াট ইজ হাইগ্রোমা বুঝো, এন্ড হোয়াট ইজ নমিডিক অর সেমি নমিডিক? এনিওয়ান? হোয়াট ইজ হাইগ্রোমা? নামটা শুনছি কিন্তু মনে নেই স্যার। এনিওয়ান? মালিহা, অনেক, কারো মনে নেই? হাইগ্রোমা আসলে যে কোনো সেকে যখন, যেমন সিস্ট একটা হাইগ্রোমা বলতে পারো, ক্লিয়ার ফ্লুইড যখন কোনো ফ্লুইড জমা হবে কোনো সেকে, এটাকে হাইগ্রোমা বলে। আর অ্যাবসেস তো তোমরা জানোই। আর হোয়াট ইজ নমিডিক? এনিওয়ান? নমিডিক অ্যান্ড সেমি নমিডিক। নমিডিকের বাংলা হলো আসলে রোমিং বা ওয়ান্ডারিং অ্যানিমেল। দ্যাট ইজ বেশিরভাগই দেখা যাচ্ছে যে বন্য ক্যাটেল যদি অথবা ফুল নমিডিক বা সেমি নমিডিকও যদি হয় এবং তাদের মধ্যে যখন ব্রুসেলা অ্যাবর্টাস আক্রান্ত হয় তখন হাইগ্রোমাস বা অ্যাবসেস হয় কার্পাল জয়েন্টে। স্যার হাইগ্রোমা মানে তাহলে স্যার ক্যাভিটি কন্টেনিং ফ্লুইড, পানি জমা হওয়া, দ্যাট ইজ ইডিমেটাস ফ্লুইড। ইনফ্যাক্ট যে কোনো সেকে ইডিমেটাস ফ্লুইড জমা হওয়াকে হাইগ্রোমা বলে। স্যার হ্যাঁ বলো। স্যার ব্রুসেলার দ্বারা আক্রান্ত হওয়ার পর যদি স্যার অ্যাবর্শন হয়ে যায় তারপরেও কি স্যার ওইটা নতুন করে ইনফেক্ট হতে পারে? হ্যাঁ অবশ্যই হতে পারে। যার কারণে বলা হয়েছে যে অ্যাবর্শন যদি থাকে তাহলে সে অ্যানিমেলের, এটাও একটা রিস্ক ফ্যাক্টর কিন্তু। হ্যাঁ, এবং সেটা ইনফার্টিলিটি হয়। যে সমস্ত অ্যানিমেলের অ্যাবর্শন হয়, দ্যাট ইজ ব্রুসেলোসিস হয়, একটা হলে অ্যাবর্শন হয়, একটা হলে ইনফার্টিলিটি হয়, এবং পরবর্তীতে দেখা যায় যে কনসিভ করে না, অথবা আবার কনসিভ করলে তোমার আবার অ্যাবর্শন হয়ে যায় বা পড়ে যায়। আর যদি তোমার একবার ইনফেকশন হয় সেটা ল্যাটেন্ট কন্ডিশনেও থাকতে পারে, যার কারণে আবার রিইনফেকশন হতে পারে। শিপ এন্ড গোটের ক্ষেত্রে আমরা জানি ব্রুসেলা মেলিটেন্সিস দ্বারা তোমার আক্রান্ত হয় শিপ এন্ড গোট, এবং তারও একই সেম কেস। তোমার লেটার পার্ট অফ জেস্টেশন পিরিয়ড অ্যাবর্শন হবে এবং রিটেনশন অফ প্লাসেন্টা হবে। বাচ্চা পড়ে যাওয়ার পর যদি শিপ গোট ক্যাটেল বা ক্যাটেলে যদি আমরা দেখি যে রিটেনশন অফ প্লাসেন্টা থাকে, তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারবো যে ইট মে বি ডিউ টু ব্রুসেলোসিস। পরবর্তীতে অন্যান্য টেস্ট করে আমরা কনফার্ম করব। গোটস এর ক্ষেত্রে আরো আর্টিকুলার এন্ড পেরি আর্টিকুলার হাইগ্রোমা বা লোকালাইজেশন হয়, এবং ফার্টিলিটি প্রবলেম, দ্যাট ইজ ইনফার্টিলিটি হয়, অর্কাইটিস হতে পারে মেইলে, ইপিডিডাইমিটিস তোমার ইনফ্লামেশন হবে, অ্যাবনর্মাল ব্রিডিং, সাউন্ডনেস, অর্গানিজম প্রেজেন্ট ইন সিমেন। সোয়াইনের ক্ষেত্রে অ্যাবর্শন হবে সেম এজ sheep and goat and cattle, that is late gestation, that is later part of gestation period abortion হবে। এখানেও ফার্টিলিটি প্রবলেম দেখা দিবে, তবে লেমনেস, পোস্টেরিয়র প্যারালাইসিস, স্পন্ডিলাইটিস, ম্যাট্রাইটিস, এই কন্ডিশনগুলো সোয়াইনের ক্ষেত্রে দেখা দিতে পারে। ডগের ক্ষেত্রে আসলে এত বেশি একটা ফ্রিকোয়েন্টলি হয় না, তারপরও যদি কখনো আক্রান্ত হয় তাহলে তোমার অ্যাবর্শন হতে পারে। and also last trimester of gestation or pregnancy, এবং আরেকটা হবে prolonged vaginal discharge হবে। vaginal discharge কন্টিনিউয়াসলি তোমার পড়তে থাকবে বা দেখা যাবে,
and failure to conceive, stillbirths, prostatitis, epididymitis, এই সাইনগুলো ডগের ক্ষেত্রে হবে যদি ডগ আক্রান্ত হয়। So these are the clinical sign of brucellosis in small animals, cattle, that is sheep, goat, cattle, and dog and swine. How will you diagnose brucellosis in man and animals? In case of animal, আমরা history নিতে পারি and clinical sign দেখে আমরা অনেকটা বুঝতে পারবো। যেমন হিস্ট্রি থাকবে যে বাচ্চা পড়ে গেছে, তখন জিজ্ঞেস করা হবে যে কোন কোন সময়ে পড়ছে, কত মাস বয়সে বা কতদিন জেস্টেশন পিরিয়ড। সুতরাং আমরা ক্লিনিক্যাল হিস্ট্রি এবং ক্লিনিক্যাল সাইন দ্বারা অনেকটা বুঝতে পারবো। কনফার্মেশনের জন্য কালচার করা হবে, কালচার করে তারপরে সিরোলজিক্যাল টেস্ট এবং মলিকুলার টেকনিক্স আমরা ইউজ করতে পারি। সিরোলজিক্যাল টেস্ট ইলাইজা, মিল্ক রিং টেস্ট, রোজ বেঙ্গল টেস্ট and fluorescent antibody technique test এগুলো আমরা করে কনফার্ম করতে পারবো। and molecular technique PCR and real time PCR দ্বারা আমরা brucellosis কে কনফার্ম করতে পারবো। সুতরাং this is the diagnostic procedure of brucellosis in animal and also same as human. স্যার হ্যাঁ বলো। স্যার রিটেনশন অফ প্লাসেন্টা তো স্যার অনেক ক্ষেত্রেই হয়, তো এইটার ক্ষেত্রে আমরা কোনোভাবে কি ডিফারেন্সিয়েট করতে পারবো? হ্যাঁ ডেফিনেটলি, যখন কমন কোনো সাইন থাকবে তখন আমরা অন্যান্য, যেমন লাস্ট ট্রাইমেস্টারে যদি বাচ্চা পড়ে যায় তখন যদি রিটেনশন হয় তাহলে এখানে দুইটা ক্লিনিক্যাল ফাইন্ডিংস আমাদের ব্রুসেলোসিস সাথে মিলে যাবে। সুতরাং আমরা ধরে নেব যে ইট মে বি ব্রুসেলোসিস। রিটেনশন অফ প্লাসেন্টা অন্য কারণে হইতে পারে বা অন্যান্য ডিজের ক্ষেত্রে হইতে পারে, কিন্তু যেহেতু লাস্ট ট্রাইমেস্টারে হয়েছে সেই কারণে আমরা মোটামুটি ধরে নেব মে বি ডিউ টু ব্রুসেলোসিস। তারপরে আমরা ফার্দার কনফার্মেশনে যাব, যেমন ইলাইজা টেস্ট, মলিকুলার টেস্ট, এটাতে আমরা কনফার্ম করব। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। ট্রিটমেন্ট সাধারণত অ্যানিমেল ক্ষেত্রে করা হয় না, ডেভেলপ কান্ট্রিগুলোতে টেস্ট অ্যান্ড সর্টার পজিটিভ হলে তোমরা জবাই করে ফেলে। তারপরে আমাদের দেশে সহজে আমরা আসলে জবাই করি না, কারণ আমরা এখনো ওই পর্যায়ে যাইনি, ফাইন্যান্সিয়ালি আমরা তো সাউন্ড না, যার কারণে অনেক সময় ট্রাই করা হয়, অনেক দিন তোমার ট্রিটমেন্ট করতে হয়। কম্বিনেশন অফ অ্যান্টিবায়োটিক থেরাপি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় রেসপন্স করে। সাধারণত হিউম্যান ক্ষেত্রে ডক্সিসিলিনের সাথে স্ট্রেপ্টোমাইসিন দুটো একসাথে যখন দেওয়া হয়, অথবা রিফাম্পিসিন ড্রাগস তোমার কাজ করে এই ডিজিজের ক্ষেত্রে। প্রগনোসিস, ডিজিজ মে লাস্ট দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর সাস্টেন করতে পারে। ইরাডিকেটে করা হয়েছে আসলে ইউনাইটেড স্টেটসে, এবং সাধারণত ওরা করে স্লটার এন্ড টেস্ট এন্ড স্লটার, পজিটিভ হইলে স্লটার, কিন্তু আমাদের দেশে আমরা এখন ওই পর্যায়ে এখন আমরা যেতে পারিনি। প্রিভেনশন এন্ড কন্ট্রোলের ক্ষেত্রে ফার্মার্স, ভেটেরিনারিয়ান, এবেসার, বুসার, কনজিউমার, হান্টার, তাদেরকে এই ব্যাপারে ব্রুসেলা সম্পর্কে নলেজ দিতে হবে এবং প্রটেক্টিভ মেজার নিতে হবে, যাতে করে নলেজটা থাকলে প্রটেক্টিভ তোমার মেজার হবে। সুতরাং প্রটেক্টিভ মেজার নিলে আমাদের হিউম্যানে ট্রান্সমিশন হওয়ার সম্ভাবনা কম থাকবে, যেমন গ্লোভস, মাস্ক, গগলস এগুলো ইউজ করতে হবে। ইমিউনাইজেশন ভ্যাকসিন দেওয়া হয় আমাদের দেশে, হয়তো বড় ফার্মে যারা ইম্পোর্ট করে দিতে পারে, RB51 দ্বারা ভ্যাকসিন ডেভেলপ করা আছে, RAB1 দ্বারা করা আছে। তবে আমাদের দেশে 1 to 3% হলো এই ডিজিজের প্রিভ্যালেন্স। এই পর্যন্ত স্পোরাডিক্যালি আমাদের যে রিসার্চ আমরা করতেছি, আমাদের 3 ম্যাক্সিমাম কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 4 to 5%। যার কারণে এখনো ভ্যাকসিন দেওয়ার মতো প্রয়োজন মনে করে না পলিসি মেকাররা। ডিজিজ ইন হিউম্যান, হিউম্যানে হলে আমরা বুঝতে পারবো যে হেডেক, উইকনেস, আর্থালজিয়া, আর্থালজিয়া মানে জয়েন্ট পেইন, ডিপ্রেশন, ওয়েট লস, ফ্যাটিগ, লিভার ডিসফাংশন, এই সাইনগুলো থাকবে যদি হিউম্যানে ব্রুসেলোসিস হয়। কি কি? মাথা ধরা, দুর্বলতা, জয়েন্টে ব্যথা, ডিপ্রেশন, ওয়েট লস, ফ্যাটিগ এবং লিভারের সমস্যা দেখা দেবে। 20 থেকে 60% কেসে অস্টিওআর্টিকুলার কমপ্লিকেশন থাকবে, আর্থারাইটিস, স্পন্ডিলাইটিস, অস্টিওমাইলিটিস।
হ্যাপাটোমেগালি দেখা দিতে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যা 2 থেকে 20% কেসে তোমার অর্কাইটিস, ইপিডিডাইমিটিস হইতে পারে হিউম্যানের ক্ষেত্রে। নিউরোলজিক্যাল সমস্যা দেখা দিতে পারে, কার্ডিওভাস্কুলার অ্যান্ড অলসো chronic brucellosis is hard to define length type and that is neurological and cardiovascular disease দেখা দিতে পারে হিউম্যানে যদি হয়। কনজেনিটাল প্রবলেম দেখা দিতে পারে, যেমন বাচ্চা টেরাটোজেনিক ইফেক্ট, বার্থ ওয়েটটা ঠিক নাও থাকতে পারে, কম বেশি হবে, কম হবে। ফেলিউর টু থ্রাইভ, যদিও বাচ্চা ডাইড না হইলেও জন্মগ্রহণ করলেও অ্যালাইভ, তাহলে দেখা যায় যে সহজে তার গ্রোথ হয় না। স্প্লিন এবং লিভারটা বড় হইতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস হইতে পারে। হিউম্যান এন্ড অ্যানিমেলের ডায়াগনোস অলমোস্ট সেম, হিস্ট্রি থাকবে আর হলে তোমার আইসোলেশন আইডেন্টিফিকেশন করে আমরা সেরোলজিক্যাল টেস্ট এবং মলিকুলার টেকনিক আমরা কনফার্ম করব। হিউম্যানের ক্ষেত্রে ট্রিটমেন্ট করা হয় এবং ট্রিটমেন্টের রেসপন্সও করে, যেমন ডক্সিসিলিন 6 মাস ইন কম্বিনেশন উইথ সেপ্টোমাইসিন ফর 2 to 3 উইকস, অথবা রিফাম্পিসিন 6 মাস দ্বারা ট্রিটমেন্ট করা হয়। টিউবারকুলোসিসের মতো আমরা একটু পরে পড়বো, অনেক দিন যাবত তার ট্রিটমেন্ট করতে হয়, কারণ আমরা জানি যে ব্রুসেলা অর্গানিজম হলো একটা ইন্টারসেলুলার বা ফ্যাকাল্টেটিভ ব্যাকটেরিয়া, যার কারণে সহজে রেসপন্স করতে চায় না। প্রগনোসিস আমরা আগে বলছি, সে মাসের পর মাস, দিনের পর দিন, বছর পর বছর সাস্টেন করতে পারে, রিকভারি হয়, ডিজেবল হইতে পারে, এবং 5% কেস রিল্যাপস মানে পুনরায় আবার দেখা দিতে পারে। Case fatality rate less than 2%. So this is the all about brucellosis. What is brucellosis? Brucellosis কি ব্যাকটেরিয়া দ্বারা হয়, জেনেটিক ব্রুসেলোসিস কোনগুলা, নন জেনেটিক ব্রুসেলা ব্যাকটেরিয়া কোনগুলা, এটা ইম্পর্টেন্ট জানতে হবে। How brucella is transmitted from animal to animal and animal to human or human to animal, কিভাবে ব্রুসেলা ট্রান্সমিশন হয়। So these are the very important, এগুলো আমাদের জানতে হবে। এন্ড ক্লিনিক্যাল সাইন কি, এবং ব্রুসেলোসিস আমরা কিভাবে ডায়াগনোস করব এবং তার প্রিভেনশন এন্ড কন্ট্রোল কিভাবে করব। টুরেশন পরে আবার শুরু করব। জি স্যার। তোমরা আসছো? জি স্যার, সবাই আসি স্যার। Tuberculosis is also important genetic disease, and we shall try to cover what is tuberculosis, what are the etiology, epidemiology, and genetic tuberculosis key, clinical findings, and how will you diagnose and treatment, and tetanus আর কেমন বা ট্রিটমেন্ট দেওয়া যায় কিনা, এবং কিভাবে এটা প্রিভেনশন এবং কন্ট্রোল করব। তো আমরা জানি যে টিউবারকুলোসিস হলো একটা হাইলি ইনফেকশিয়াস ক্রনিক জেনেটিক ব্যাকটেরিয়াল গ্রানুলোমাটাস ডিজিজ অফ অ্যানিমালস, ম্যান, অ্যানিমাল অ্যান্ড বার্ড। দ্যাট ইজ, আমরা যদি এভাবে বলতে পারি যে টিউবারকুলোসিস ইজ এ ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজ অফ ম্যান, অ্যানিমালস অ্যান্ড বার্ডস and caused by Mycobacterium bovis, that is এটা bovine tuberculosis, and caused by Mycobacterium tuberculosis, that is human tuberculosis. And if tuberculosis caused by Mycobacterium avium, that is bird or avian tuberculosis, and which is clinically characterized by the progressive development of nodular granulomatous known as tubercles. That is, technically characterized হবে একটা নোডিউল ফর্মেশন হবে, গ্রানুলোমাটাস টিস্যু হয়ে। তোমরা প্যাথোজেনেসিস, প্যাথোলজি তো ডিটেলস পড়েছো, যে ব্যাকটেরিয়া আসবে, নেক্রোফেজ, নিউট্রোফিল, তারপরে তোমার জায়েন্ট সেল, এবং সেগুলা আলটিমেটলি একটা নোডিউলি ফর্মেশন হয়। এই নোডিউল ফর্মেশন হওয়ার কারণে এই টিউবারকুলোসিস তাকে নামকরণ করা হয়। That name tuberculosis comes from the nodules called tuberculous, which form in the lymph nodes of the affected animals.
অ্যাফেক্টেড অ্যানিমেলের লিম্ফ নোডে যখন টিউবারকুলাস বা গ্রানুলোমাটাস বা নোডিউলস ফরমেশন হয় তখন সেই ক্যারেক্টারিস্টিক্স উপর বেসিস করে সেটাকে টিউবারকুলোসিস নামকরণ করা হয়। হিউম্যানের ক্ষেত্রে লাংসে হয়, ইন্টেস্টাইনে হয়, দ্যাট ইজ এক্সট্রা লাং এরিয়াতেও তোমার টিউবারকুলোসিস হয়। তাহলে আমরা বলতে পারি যে টিউবারকুলোসিস ইজ এ ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজ that is bovine tuberculosis caused by Mycobacterium bovis and characterized by the progressive development of tubercles. The term tuberculosis comes from the nodules. That's why this is known as tuberculosis in animal. কি ধরনের ইটিওলজি হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, acid first, long, slender, straight or slightly curved rod. মাইক্রোস্কোপের নিচে যখন দেখবা তখন দেখবা যে এটা স্লাইটলি একটু বাঁকানো রড শেপ। এই টিউবারকুলোসিসের উপর আমার আমেরিকান ফান্ডে প্রজেক্ট আছে, 2জন পিএইচডি ছাত্র তোমার কাজ করতেছে। তো গত সপ্তাহে, যদি অবশ্য তোমরা এখনো জার্নাল তো দেখো না, আমেরিকান একটা জার্নাল, ভেরি গুড জার্নাল, প্লাস ওয়ানে আমরা একটা পেপার পাবলিশ করেছি, আমার পিএইচডি ছাত্র উপজেলা লাইফস্টক অফিসার, মাইক্রোব্যাকটেরিয়াম ববিসের উপরে সে কাজ করে। আর একজন ডাক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজের, সে কাজ করে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের উপরে। তো মাইক্রোব্যাকটেরিয়াম ববিস বা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কে অ্যাসিড ফার্স্ট অর্গানিজম বলা হয়। হোয়াই? এটা আমরা একটু পরে দেখতে পারবো। ব্যাকটেরিয়াল যে সেল আছে সেই সেল ওয়ালে তোমার লিপিড কন্টেন্ট বেশি থাকে এবং ব্যাকটেরিয়াল সেল ওয়ালে মাইকোলিক অ্যাসিড থাকে, বেশি পরিমাণে লিপিড থাকে, যার কারণে নর্মাল যে ডাইগুলো আমরা ইউজ করি সেই ডাই দিয়ে সেটাকে স্টেনিং করা যায় না, কারণ এই নর্মাল ডাইগুলা ইমপারমেবল টু, অর্থাৎ ইজ ব্যাকটেরিয়াল সেল ওয়াল ভেদ করে ভিতরে ঢুকে তাকে স্টেইন করতে পারে না। অন দি আদার হ্যান্ড, যে স্টেইন ব্যবহার করা হয়, স্টেইন হওয়ার পরে সহজে অ্যাসিড দ্বারা এই ডাই ডিসকালার্ড বা ডিফেড করা যায় না, যার কারণে তাকে বলা হয় অ্যাসিড ফার্স্ট ব্যাসিলাস। That is, mycobacteria are acid first because of the presence of mycolic acid and their lipid-rich cell walls, which are relatively impermeable to various basic dyes. অর্থাৎ বেসিক যে ডাইগুলো, সেই ডাইগুলো সাধারণত ব্যাকটেরিয়াল সেল ওয়াল ভেদ করে ভিতরে ঢুকতে পারে না মাইকোলিক অ্যাসিড থাকার কারণে। And once stained, the cells resist to decolorization with acidified organic solvents and are therefore called acid fast. দুইটা জিনিস যে কেন অ্যাসিড ফার্স্ট ব্যাকটেরিয়া বলা হয়, দুইটা কারণ। একটা হলো ব্যাকটেরিয়াল সেল ওয়ালে মাইকোলিক অ্যাসিড এবং হাই কনসেন্ট্রেশন অফ লিপিড থাকার কারণে বেসিক ডাইগুলা ইমপারমিবল হয় টু দি মাইক্রোব্যাকটেরিয়াম, মাইক্রোব্যাকটেরিয়াসি গ্রুপের ব্যাকটেরিয়া যেগুলো, সেগুলাতে। আর সেকেন্ড হলো একবার জেল নেলসন স্টেইনিং আমরা ইউজ করি অথবা কার্বন পুকশিন দ্বারা স্টেইন করা যায়। স্টেইন করার পরে সহজে অ্যাসিড দ্বারা তাকে ডিকালারাইজেশন করা যায় না, সেই কারণে এটাকে বলা হয় অ্যাসিড ফার্স্ট ব্যাকটেরিয়া। সো 3 ধরনের টিউবারকুলাস অর্গানিজম আমরা দেখি, ইম্পর্টেন্ট 3 ধরনের। তবে এমটিসি বলা হয় মাইক্রোব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়া এমটিসি মিনস মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কমপ্লেক্স। এর আন্ডারে 8 থেকে 9টা তোমার স্পেসিস আছে, তার মধ্যে এই 3টা হয়েছে ভেরি ইম্পর্টেন্ট। একটা হলো মাইক্রোব্যাকটেরিয়াম ববিস, সেকেন্ড হলো মাইক্রোব্যাকটেরিয়াম এভিয়াম, থার্ড হলো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইক্রোব্যাকটেরিয়াম ববিস এর মেইন হোস্ট হলো কি ক্যাটেল, বাট দিস Mycobacterium bovis also can transmitted from cattle to human, deer, dog, swine and other animal. That is, Mycobacterium bovis তোমার অনেকগুলো অ্যানিমেলের ট্রান্সমিশন হইতে পারে, ম্যান অ্যানিমেলে।
এবং আমরা যে প্রজেক্টটা আমার আছে যেটা বললাম আমেরিকান প্রজেক্ট একমাত্র পেয়েছে এই কারণে পৃথিবীর 174 কান্ট্রিতে তোমার রিপোর্টেড যে bovine tuberculosis is transmitted to human being, but in our country there is no report whether bovine tuberculosis is transmitted from cattle to human. So that's why এইটার উপর কাজ করা অত্যন্ত গুরুত্ব বহন করে। মাইক্রোব্যাকটেরিয়াম এভিয়াম, মাইক্রোব্যাকটেরিয়াম এভিয়াম মিনস এটা বার্ডের এবং মেইন হোস্ট হলো বার্ড। এই বার্ড থেকে তোমার সোয়াইন, শিপ অ্যান্ড ক্যাটেল ট্রান্সমিশন হতে পারে। হিউম্যানের ট্রান্সমিশনের কোনো রিপোর্ট নেই। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস মেইনলি এই স্পেসিস তোমার টিউবারকুলোসিস বা ডিজিজ তৈরি করে হিউম্যানে, বাট দিস মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস অলসো ট্রান্সমিটেড ফ্রম হিউম্যান টু আদার অ্যানিমালস, যেমন ক্যাটেল, ডগ, সোয়াইন, সিটাকোসিস। আমরা হিউম্যান টিউবারকুলোসিস ক্যাটেলে আমরা ডিটেক্ট করেছি, আমাদের এই একজন ছাত্র ডিটেক্ট করেছে। সুতরাং এই দিস 3 টাইপ অফ mycobacterium species is very important. The Mycobacterium bovis, Mycobacterium avium and Mycobacterium tuberculosis. আমরা সহজে মনে রাখবো Mycobacterium bovis হলো, bovis means bovine, Mycobacterium avium means bird, Mycobacterium tuberculosis means human. ফাইনাল হোস্ট বা ন্যাচারাল হোস্ট, কিন্তু তারা অন্যান্য অ্যানিমেলে ট্রান্সমিশন হতে পারে। এখানে আমরা কি অন্যান্য যে স্পেসিসগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করেছি। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কমপ্লেক্স, সংক্ষেপে বলা হয় এমটিসি। 8 থেকে 9টা তোমার কি কি আছে? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস, মাইক্রোব্যাকটেরিয়াম এভিয়াম, মাইক্রোব্যাকটেরিয়াম মাইক্রোটি, মাইক্রোব্যাকটেরিয়াম কেনেটি, মাইক্রোব্যাকটেরিয়াম কেফ্রি and মাইক্রোব্যাকটেরিয়াম আফ্রিকানাম and মাইক্রোব্যাকটেরিয়াম ফিনিপেডি. These are the group of MTC complex, that is Mycobacterium tuberculosis complex এর সদস্য 8 থেকে 9টা Mycobacterium species. What are the epidemiology of tuberculosis? Worldwide distribution, but currently controlled in many countries. অনেক দেশেই কন্ট্রোল করা হয়েছে। Many developed countries have control from their cattle population. Complete elimination is complicated by persistence of bovine TB in wildlife animal. Completely eradicate করা difficult. আফ্রিকা, এশিয়ার কিছু অংশে এবং আমেরিকাতে এটা এখনো widespread condition আছে. Cattle are considered as true host of Mycobacterium bovis, but isolation have been made from buffalo, bison, sheep, goat, camel, pig, deer, dog, cat, pox, rhinoceros, racoons, এই সমস্ত অ্যানিমেল থেকেও Mycobacterium bovis ডিটেক্ট করা হয়েছে। ট্রান্সমিশন 2 ধরনের হয়, একটা হলো ডাইরেক্ট এয়ারোসল ট্রান্সমিশন আর ইনডাইরেক্ট কন্টাক্ট, যেমন স্পুটাম, পিসিসি ইউরিনের যদি থাকে এবং সেটা যদি স্কিন কন্টাক্টে আসে, স্কিনে যদি তোমার ইনজুরি থাকে তাহলে ডিজিজ হবে। Tuberculosis animal is the greatest source of danger to healthy animal. এই অর্গানিজমগুলো এক্সক্রিটেড হয় কিভাবে? এক্সহলড এয়ার, তারপরে দ্যাট ইজ ইনহেলেশনের মাধ্যমে, স্পুটাম বা নেজাল ডিসিজের বা স্যালাইভার মাধ্যমে, ফিসিস, মিল্ক, ইউরিন, ভ্যাজিনাল or uterine discharge from open peripheral lymph nodes and semen এর মাধ্যমে এই টিউবারকুলোসিস অর্গানিজম রিলিজ হতে পারে। ইনহেলেশনের মাধ্যমে, যদি ওভার ক্রাউডেড ক্যাটেল থাকে, এক ক্যাটেল থেকে আরেক ক্যাটেল ইনহেলেশনের মাধ্যমে ট্রান্সমিশন হবে। ইনজেকশনের মাধ্যমে হতে পারে, কন্টামিনেটেড ফিড এন্ড ওয়াটার যদি ইনজেকশন করে। কাপস আর ইনফেক্টেড বাই নার্সিং অফ ইনফেক্টেড ডাম, দেখা যায় যে গাভীর সামনে বাছুর যখন থাকে অনেক সময় সে জিহ্বা দিয়ে চাটে, নার্সিং করে। যদি ওই গাভীর যদি থাকে তাহলে সেই নার্সিং এর মাধ্যমে বাছুরের ট্রান্সমিশন হতে পারে। কয়টা সার্ভিস, ন্যাচারাল সার্ভিসের মাধ্যমে ট্রান্সমিশন হতে পারে, অথবা কন্টামিনেটেড সিমেনের মাধ্যমে হতে পারে, ইন্ট্রামেমারি ইনফেকশনের মাধ্যমে, ইন্ট্রামেমারি ইনফেকশন যদি হয়, আর যদি আমরা টিট সাইফন ইউজ করি তাহলে সেই টিট সাইফনও অ্যাক্ট এজ এ ফোমাইটস ফর ট্রান্সমিশন অফ টিউবারকুলাস অর্গানিজম। আর মানুষ সাধারণত ট্রান্সমিশন অ্যানিমেল থেকে ড্রিঙ্কিং অফ র মিল্ক
অথবা ক্লোজ কন্ট্যাক্টে যদি থাকে, দুধের মাধ্যমে অথবা ডাইরেক্ট কন্ট্যাক্টে। Why are so many people in Bangladesh affected by TB? বাংলাদেশে এই টিউবারকুলোসিসের আক্রান্তের হার দিক দিয়ে 6th পজিশন। তো কেন? কারণ হলো বাংলাদেশ হলো হাইলি অর ডেন্সলি পপুলেটেড কান্ট্রি এবং and the transient population faces poverty. ট্রানজিয়েন্ট বা ভাসমান লোক অনেক বেশি এবং তারা সব সময় আর্থিক অবস্থা তাদের খারাপ থাকে, যার কারণে হাইজিন ঠিকভাবে মেনটেন করতে পারে না, যার কারণে তোমার একটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাংলাদেশ ওভার ক্রাউডিং অ্যান্ড পুরলি ভেন্টিলেটেড লিভিং অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন, যে জায়গায় তোমার কাজ করে দেখা যায় ওভার ক্রাউডেড, ভেন্টিলেশন ঠিক মতো নাই, সেই কারণেও এটা চান্স থাকে, সেই কারণে বাংলাদেশে বেশি। There is a general lack of awareness about TB infection among many parts of population. বাংলাদেশের অনেক মানুষেরই টিবি সম্পর্কে কোনো ধারণা নেই, যে কিভাবে ট্রান্সমিশন হয় এবং কিভাবে আমাদের প্রিকশন নিতে হবে যদি অ্যানিমেলের সংস্পর্শে আমরা যাই, সেই ধরনের নলেজ আমাদের খুব কম। তো যার কারণে বাংলাদেশিদের এই ডিজিজের আক্রান্তের হার অনেক বেশি। জেনেটিক মাইক্রোব্যাকটেরিয়াম হলো কোনটা? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস, মাইক্রোব্যাকটেরিয়াম ক্যাপ্রিয়াম, মাইক্রোব্যাকটেরিয়াম আফ্রিকানাস। এই চারটা হলো জেনেটিক মাইক্রোব্যাকটেরিয়াম বা জেনেটিক টিউবারকুলোসিস অর্গানিজম। সাধারণত 30% হিউম্যান পপুলেশন টিউবারকুলোসিসে সাফার করে, তার মধ্যে 10% ডেভেলপ হয় ক্লিনিক্যাল সাইন, বাকি 20% হয় না, ল্যাটেন্ট কন্ডিশনে থাকে। WHO estimated 1.5 million people suffer from latent TB. ল্যাটেন্ট মিন সুপ্ত অবস্থায় থাকে, ক্লিনিক্যাল সাইন প্রকাশ হয় না। এই ধরনের WHO এস্টিমেট করছে প্রায় 1.5 মিলিয়ন মানুষ দেখা যাচ্ছে যে ল্যাটেন্ট টিবিতে সাফার করতেছে। Mycobacterium tuberculosis is responsible for 5 to 10% of human TB with high rates in children. মানুষ কিভাবে ট্রান্সমিশন হয়? আমরা আগেও বলছি যে শুধুমাত্র ডাইরেক্ট কন্ট্যাক্টে, ইনহেলেশনে এবং খাওয়ার মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে। যেমন ইনহেলেশন, তারপর ড্রিঙ্কিং 1% মিল্ক, injection of food and water contaminated with mycobacterium, and direct contact. So this is the transmission route or way. Clinical sign কি হবে? Progressive emaciation, আস্তে আস্তে শুকাইতে থাকবে, লেথার্জি হবে, দুর্বল হবে, অ্যানোরেক্সিয়া হবে, ফ্লাকচুয়েটিং ফিভার থাকবে, একবার জ্বর আসবে একবার ভালো হয়ে যাবে। রেসপিরেটরি ডিস্ট্রেস থাকবে, ডিসনিয়া, তারপর তোমার টেকিপনিয়া অ্যান্ড সো অন। গ্রানুলোমাটাস ফর্ম করবে উইথ ব্রঙ্কোনিউমোনিয়া। যখন অসকালটেশন বা পারকাশন করা হয় লাংসে তখন বোঝা যাবে। সুপারফিশিয়াল লিম্ফ নোডস গুলো এনলার্জমেন্ট হবে, ফুলে যাবে। এফেক্টেড ডিপার লিম্ফ নোডস ক্যান নট অলওয়েজ বি পালপেটেড। ডিপলি যেগুলা থাকে সেগুলা সহজে তোমার পালপেট করা যাবে না, বাট they may cause obstruction of the airways, pharynx and gut, leading to dyspnea and ruminal tympani. যদি রেসপিরেটরি ট্র্যাক্টের আশেপাশে হয় তাহলে তোমার নর্মাল রেসপিরেশনের সমস্যা ক্রিয়েট করবে, যার কারণে ডিসনিয়া এবং টিম্পেনি হবে। সো দিজ আর দি ক্লিনিক্যাল সাইন। কি কি? শুকায় যাবে, লেথার্জি হবে, ওয়েকনেস হবে, অ্যানোরেক্সিয়া হবে, রেসপিরেটরি ডিস্ট্রেস থাকবে, তারপরে তোমার ব্রঙ্কোনিউমোনিয়া উইথ গ্রানুলোমাটাস লিশন যদি থাকে পারকাশনের মাধ্যমে বোঝা যাবে। সুপারফিশিয়াল লিম্ফ নোডগুলো ফুলে যাবে, আর ডিপ সিটেড যে লিম্ফ নোডগুলো আছে সেগুলো পালপেট করা যাবে না, তবে অনেক সময় দেখা যায় যে তারা ফুলে যাওয়ার কারণে ইন্টারফেয়ার দি রেসপিরেশন। সো দিস আর দি ক্লিনিক্যাল সাইন। সো হাউ উইল ইউ ডায়াগনোসিস দিস ডিজিজ? আমরা ক্লিনিক্যাল সাইন এবং ক্লিনিক্যাল হিস্ট্রি দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারবো। যেমন হিউম্যানের ক্ষেত্রে অনেক দিন দেখা যাবে যে তার কাশি থাকবে, কাশির সাথে ব্লাড আসবে, রাত্রে সোয়েটিং হবে। অ্যানিমেলের ক্ষেত্রে কাপিং হয়, তবে নট লাইক হিউম্যান বিং। তবে অ্যানিমেলের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো প্রলং
ওয়েস্টিং অফ ডিজিজ, দ্যাট ইজ শুকিয়ে যাবে অ্যানিমেল আস্তে 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 করে। তো পোস্টমর্টম করলে টিউবারকল ফরমেশন আমরা বিভিন্ন অর্গানে দেখবো, লাংসে, মেসেন্টারিতে এবং লিফ নোডে। হিস্টোপ্যাথোলজি করতে পারবো, এক্স-রে করা যাবে, তারপর ইমিউনোলজিক্যাল ডায়াগনোসিস করে যেমন ইলাইজা অথবা ইন্টারফেরন গামা রিলিজ টেস্ট, ফ্লুরোসেন্ট অ্যান্টিবডি টেকনিক, আইসোলেশন করতে গেলে ব্যাকটেরিয়াকে কালচার করতে হবে। আগে তোমার 6 থেকে 6 সপ্তাহ লাগতো মিনিমাম কালচারে, এখন এক ধরনের লিকুইড মিডিয়া পাওয়া যায়, আমরা 15 দিনে কালচার করতে পারি। এবং ফাইনালি আমরা মলিকুলার টেকনিকে কনফার্ম করতে পারবো, যেমন পিসিআর, L-10 পিসিআর এন্ড সো অন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় যে টিউবারকুলোসিস থাকলেও তোমার নেগেটিভ হয়, আবার টিউবারকুলোসিস নাই তারপরে ফলস পজিটিভ রিঅ্যাকশন। ফলস পজিটিভ হতে পারে কি কি কারণে? যেমন যদি যে টেস্ট করা হয় সেই ক্রস রিঅ্যাকশন হয়, অর্থাৎ ক্রস রিঅ্যাকশন হবে যদি অন্যান্য অর্গানিজম শরীরের মধ্যে থাকে, যেমন প্যারাটিউবারকুলোসিস অথবা তোমার এভিয়ান টিবি যদি থাকে, তাহলে তোমার অর্থাৎ অন্যান্য টিবির অর্গানিজম, মাইক্রোব্যাকটেরিয়ামের এমটিসির মোট 8-9টা আছে, 8-9টার যে কোনো একটা থাকলেই ফলস পজিটিভ হইতে পারে। Skin tuberculosis also react to tuberculin relatively to non-pathogenic mycobacteria. Animal sensitized to other allergen. অর্থাৎ অন্যান্য অ্যালার্জেনের প্রতি যদি অ্যানিমাল সেন্সিটাইজড হয় তাহলে তোমার ফলস পজিটিভ হইতে পারে, যেমন নোকার্ডিয়া। Animal injection with irritants at the injection site prior to reading the tuberculin test. Injection with irritants at the injection site. ইনজেকশন সাইটে যদি তোমার ইরিটেশন হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে অ্যালার্জিক ফাইন্ডিংসগুলো আসবে এবং টিউবারকুলিন টেস্ট করতে গেলে তখন নেগেটিভ রেজাল্ট দিতে পারে, ফলস পজিটিভ দিতে পারে। ফল নেগেটিভ কখন হবে? যদি আর্লি স্টেজে এই টেস্ট করা হয় অথবা লেটার স্টেজে করা হয়। তাহলে আর্লি স্টেজ আর অ্যাডভান্স স্টেজ, অ্যাডভান্স স্টেজ মানে শেষের দিকে, আর্লি স্টেজ মানে প্রথম দিকে। আর কাউজ হুইচ হ্যাভ কাভড উইদিন দি প্রিসিডিং 6 সপ্তাহের মধ্যে যদি বাচ্চা হওয়ার টেস্ট করা হয়, বয়স বেশি হয়ে গেলে ফলস নেগেটিভ টেস্ট, ফলস নেগেটিভ রিঅ্যাকশন আসতে পারে। এবং অ্যানিমেল যদি ডিসেন্সিটাইজড হয় টিউবারকুলিন দ্বারা, অর্থাৎ টিউবারকুলিন দ্বারা যদি সে রিঅ্যাকশন শো না করে তাহলে তোমার নেগেটিভ হইতে পারে, অথচ অ্যানিমেল ইজ সাফারিং ফ্রম পজিটিভ। তাহলে আমরা যদি সামারাইজ করি, আমরা বলতে পারি যে ফলস নেগেটিভ হবে অ্যাডভান্স কন্ডিশনে, অথবা ইনকিউবেশন পিরিয়ডে যদি করা হয়, অথবা আর্লি স্টেজে যদি করা হয়, অথবা অ্যানিমেলটা যদি ওল্ড এজ হয়, অথবা অ্যানিমেল যদি ডিসেন্সিটাইজড হয় টিউবারকুলিনের প্রতি। অ্যানিমেলের ক্ষেত্রে আসলে ট্রিটমেন্ট করা হয় না, যদি ট্রাই করা হয় তাহলে এই অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করা হয়, স্ট্রেপ্টোমাইসিন, আইসোনায়াজাইড, প্যারামিনোসিলিসাইলিক অ্যাসিড অথবা রিফাম্পিসিন। বাট দ্য এফিকাসি অফ দি ট্রিটমেন্ট ইজ লিমিটেড ডিউ টু জেনেটিক রিস্ক, ড্রাগ রেজিস্ট্যান্স। এই কারণে অ্যানিমেলের ক্ষেত্রে টেস্ট এন্ড স্লটার করা হয়। প্রিভেনশন এন্ড কন্ট্রোলের জন্য হাইজিনিক কন্ডিশন বা ম্যানেজমেন্ট ভালো করতে হবে, যেমন স্যানিটেশন এট ফার্ম অ্যান্ড গুড ভেন্টিলেশন ঠিক থাকতে হবে। টেল টু টেল ম্যানেজমেন্ট অফ অ্যানিমেলস, অ্যানিমেলকে ফেস টু ফেস না রেখে টেল টু টেল ঘরটা করতে হবে, তাহলে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ডিজিজ ট্রান্সমিশন হবে না। প্রপার ওয়াস্ট ডিসপোজ যেগুলা করবে অন্যান্য ওয়াস্টগুলাকে, দ্যাট ইজ গোবর, ইউরিন, এগুলাকে প্রপারলি ডিসপোজ করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আইসোলেশন আইডেন্টিফিকেশন অফ সিক অ্যান্ড উইক অ্যানিমেল, যে অ্যানিমেলের মধ্যে পজিটিভ আসবে তাকে আলাদা রাখতে হবে। এটা হলো গুড হাইজিন অ্যান্ড ম্যানেজমেন্টের অধীনে। তারপর আমরা টিউবারকুলিন টেস্ট করে পজিটিভ যদি পাই, বাস জবে করে দিতে হবে। স্লটার ওর এবেসার সার্ভিলেন্স করেও আমরা পজিটিভ পাইলে টেস্ট অ্যান্ড স্লটার অ্যান্ড ভ্যাকসিনেশন দিতে হবে, যদিও ভ্যাকসিনেশনে এফিকাসি রেট ইজ ভেরি পুয়ার।
এখানে জাস্ট প্রস্তাব করা হয়েছে 10টা পদ্ধতিতে যদি আমরা এই 10টা সাজেশন ফলো করা হয় তাহলে হয়তো টিউবারকুলোসিস ট্যাকেল দেওয়া যাবে। কি কি? নাম্বার 1, সিস্টেমেটিক্যালি সার্ভে করতে হবে, কালেক্ট, অ্যানালাইজ অ্যান্ড রিপোর্ট বেটার কোয়ালিটি ডাটা। সেকেন্ড, expand ability of appropriate diagnostic tools and capacity for testing zoonotic disease. Appropriate diagnostic tools আমাদের ব্যবহার করতে হবে। ডায়াগনোসিসের এখন অনেক মেথড আছে, যেমন টিউবারকুলিন টেস্টে কর্ডাল ফোল্ড টেস্ট আমরা করি, কম্পারেটিভ সার্ভাইকাল টেস্ট, তারপরে গামা অ্যাসে টেস্ট, তারপরে স্টেনিং মেথড আছে যেমন অরামিন স্টেনিং অথবা জেল নেলসন স্টেনিং, তারপর তোমার এক্স-রে করা যেতে পারে, এবং আলটিমেটলি মলিকুলার টেকনিক্স দিয়েও আমরা ডিটেক্ট করতে পারবো। আইডেন্টিফাই অ্যান্ড অ্যাড্রেস রিসার্চ গ্যাপস ইন জেনেটিক অ্যান্ড বিটিভি, ডেভেলপ স্ট্র্যাটেজিস টু ইমপ্রুভ ফুড সেফটি। ফুড সেফটির যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো ভালোভাবে ডেভেলপ করতে, অ্যাপ্লাই করতে হবে। ডেভেলপ ক্যাপাসিটি অফ অ্যানিম্যাল হেলথ সেক্টর টু রিডিউস প্রিভ্যালেন্স অফ টিবি ইন লাইভস্টক। আইডেন্টিফাই কি পপুলেশন অ্যান্ড রিস্ক পাথওয়ে ফর ট্রান্সমিশন অফ জেনেটিক টিবি। কিভাবে জেনেটিক টিবি বা টিবি কিভাবে ট্রান্সমিশন হইতে পারে অ্যানিম্যাল থেকে হিউম্যানে, হিউম্যান থেকে অ্যানিম্যালে, সেটা যদি ডিনামিক ট্রান্সমিশন হয়ে আমরা জানা থাকে তাহলে আমরা সেইভাবে প্রিকশন নিতে পারবো। ইনক্রিজড অ্যাওয়ারনেস অফ জেনেটিক টিবি, জনসাধারণের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে টিবি সম্পর্কে। Develop and implement policies and guidelines for prevention, surveillance, diagnosis and treatment of zoonotic TB. ট্রিটমেন্টের জন্য, ডায়াগনোসিসের জন্য, সার্ভিলেন্সের জন্য বা প্রিভেনশনের জন্য পলিসিস বা গাইডলাইন ডেভেলপ করতে হবে। আইডেন্টিফাই অপরচুনিটিস ফর কমিউনিটি দ্যাট ক্যান জয়েন্টলি অ্যাড্রেস হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল, দ্যাট ইজ কোলাবোরেটিভ অ্যাপ্রোচ অফ ভেটেরিনারিয়ান অ্যান্ড হিউম্যান ডক্টর, ওয়ান হেলথ অ্যাপ্রোচকে অ্যাপ্লাই করতে হবে। ডেভেলপ ফান্ডিং টু অ্যাড্রেস জেনেটিক টিবি অ্যাক্রস সেক্টরস অ্যাট দি গ্লোবাল, রিজিওনাল অ্যান্ড ন্যাশনাল। গ্লোবালি, রিজিওনালি এবং ন্যাশনালি WHO কর্তৃক যে মেথড সেগুলো ফলো করতে হবে। তাহলে আমরা এই টিউবারকুলোসকে 2030 সালের মধ্যে টার্গেট আছে সারা বিশ্ব থেকে টিউবারকুলোসিসকে একেবারে ইরাডিকেট করা সম্ভব। থ্যাংক ইউ। So this is all about tuberculosis. ট্রান্সমিট ডায়রিয়া থাকে, ক্রনিক ট্রান্সমিট ডায়রিয়া, ডায়রিয়া যেমন প্যারাটিউবারকুলোসিস বেশি হয়, ক্রনিক ট্রান্সমিট ডায়রিয়া, প্যারাটিউবারকুলোসিসে হয় ক্রনিক। তবে টিউবারকুলোসিসে হইতে পারে যদি তোমার এটা রেয়ার তারপরে হয়, যেমন এটাকে কি বলে এক্সট্রা লাং টিবি কিছু থাকে, যেগুলো যেমন মেসেন্টারিতে দেখবা যে অনেক সময় নোডিউল বা টিউবারকুল ফর্মেশন হয়। যদি ইন্টেস্টাইনে যদি তোমার টিউবারকুলোসিস হয় তাহলে তোমার ডায়রিয়া হইতে পারে, ইন্টেস্টাইনাল ফর্ম অফ টিউবারকুলোসিস। তবে 80 to 90% ক্ষেত্রেই তোমার লাংস হলো তার টার্গেট অর্গান। এগুলা ছাড়া তোমার অন্যান্য যে লিম্ফ নোড অ্যাজ ওয়েল অ্যাজ মেসেন্টারি অফ ইন্টেস্টাইন। সুতরাং ইন্টেস্টাইনে হলে আমরা বলবো যে ওই ক্ষেত্রে তোমার ডায়রিয়া থাকতে পারে। এনি কোশ্চেন মোর? আর এটা কি টেস্ট কিট কিনতে পাওয়া যায়? টিউবারকুলিন টেস্ট করা হয় তোমার বোভাইন পিপিডি। বোভাইন পিপিডি হলো পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভস। এটা আমরা কমার্শিয়ালি আমরা কিনতে পারি, কমার্শিয়ালি কেনা যায়, এবং এখানে 5 ml 10 ml এর ভায়াল থাকে, 0.1 ml ইন্টারডার্মাল অর্থাৎ স্কিনের মধ্যে তোমার দেওয়া হয়। স্কিনের মধ্যে দিলে 72 ঘন্টা পরে, যেমন সাধারণত আমরা কর্ডাল ফোল্ডে দিয়ে থাকি, 72 ঘন্টা পরে যদি টিউবারকুলোসিস হয় তাহলে সেই এরিয়াতে তোমার সয়েলিং হবে। সয়েলিং হলে আমাদের স্কেল আছে, আমরা স্কেল দিয়ে সেটা মেজার করি। এটা হলো বোভাইন পিপিডি বা টিউবারকুলিন টেস্ট। কিন্তু ওই ক্ষেত্রে এই রেজাল্ট তোমার এটা
এভিয়ান টিউবারকুলোসিস হইতে পারে অথবা বোভাইন টিউবারকুলোসিস হইতে পারে। কডাল ফোল্ড টেস্টের মাধ্যমে বা এই বোভাইন পিপিডি টিউবারকুলিন টেস্টের মাধ্যমে যেটা ডিটেক্ট করা হবে সেটা ইট মে বি ডিউ টু এভিয়ান টিউবারকুলোসিস অর ডিউ টু বোভাইন টিউবারকুলোসিস। এখানে এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য তখন 2 মাস পরে আবার টেস্ট করা হয়। সেটা করা হয়, এটাকে বলা হয় সিসি টেস্ট, দ্যাট ইজ কম্বাইন সার্ভিক্যাল টিউবারকুলিন টেস্ট। এটা করা হয় ঘাড়ে 12 সেন্টিমিটার ডিফারেন্সে তোমার দুইটা এরিয়া নেওয়া হয়, একটা এরিয়াতে তোমার এভিয়ান পিপিডি আর একটাতে বোভাইন পিপিডি দেওয়া হয়। দিয়ে তখন যদি 4 সেন্টিমিটার সয়েলিং ডিপার করে যেটার মধ্যে, যেমন যেখানে আমি বোভাইন পিপিডি দিলাম সেইখানে যদি সয়েলিং 4 গুণ বেশি থাকে, যেখানে বোভাইন 12 সেন্টিমিটার ডিস্টেন্সে এভিয়ান টিউবারকুলোসিস যেখানে, তার সে যেটা মধ্যে 4 গুণ বেশি ফুলবে তখন আমরা ধরে নেব যে সেটা হলো বোভাইন টিউবারকুলোসিস আর বোভাইন এভিয়ান টিউবারকুলোসিস। এটা করার সময় তোমার ডিটেইলস বুঝতে পারো, তাহলে বুঝতে পারছো সংক্ষেপে। এই সংক্ষেপে আমরা যেটা বলছি যে প্রথমে কডালি লেজের গোড়ায় করা হয়, 0.1 ml ইন্ট্রাডার্মালি দেওয়া হয়। 72 ঘন্টা পরে আমরা দেখি সয়েলিং আছে কিনা। সয়েলিং থাকলে আমরা ধরে নিই এটা পজিটিভ, কিন্তু এই পজিটিভ ইন্ডিকেট করে এখানে বোভাইন অথবা এভিয়ান টিউবারকুলোসিস হতে পারে। এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য আবার 2 মাস পরে আরেকটা টেস্ট করা হয়, সেটা হলো ঘাড়ে করা হয়। এটাকে বলা হয় কম্পারেটিভ সার্ভাইক্যাল টিউবারকুলিন টেস্ট। তো এই ক্ষেত্রে 12 সেন্টিমিটার ডিস্টেন্সে 2 ধরনের বোভাইন টিউবারকুলিন অ্যান্টিজেন আর হলো এভিয়ান টিউবারকুলিন অ্যান্টিজেন দেওয়া হয়। দুইটার মধ্যে যেটার 4 গুণ বেশি ফুলে সেটা তখন আমরা কনফার্ম করি ইট মে বি বোভাইন অর ইট মে বি এভিয়ান। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ইউ আর ওয়েলকাম। এনি কোশ্চেন মোর? অলমোস্ট মাইক্রোবায়োর যেমন ফ্লোরোসেন্ট মাইক্রোস্কোপ অথবা এটাকে কি বলে ইনভার্টেড মাইক্রোস্কোপ আছে, ওটাতে আমরা অলমোস্ট 90% বলতে পারি যে এটা, যেমন স্পুটাম একদম যাদের কাফিং থাকে, কাশি থাকে, তাদের থেকে স্পুটাম নেওয়া হয়। সেই স্পুটাম নিয়ে স্টেইন করে ড্রাই করে তারপরে তোমার অরামিন অথবা জেল লেন্সেন স্টেনিং করা হয়। সেই জেল লেন্সেন স্টেনিং বা অরামিন স্টেনিং করলে তোমার ক্লিয়ারলি বোঝা যায় যে ইট মে বি ডিউ টু মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস অর মাইক্রোব্যাকটেরিয়াম bovis, দ্যাট ইজ মাইক্রোব্যাকটেরিয়াম বোঝা যায়। তো আর একটা ডিজ আমরা পড়বো, যদি এর মধ্যে আর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ওইটা ছোট, বেশি একটা বড় না, বাট ইউ হ্যাভ টু আইডিয়া অ্যাবাউট। এনি কোশ্চেন তোমাদের আর আছে কারো কোনো কোশ্চেন? তাহলে কি এটা? হ্যাঁ, স্লাইড দেখা যাচ্ছে তো এটা, না? একটা হলো তোমার জিহ্বার ডিজিজ আর একটা হলো ম্যান্ডিবল এবং ম্যাক্সিলার ডিজিজ অর ম্যাক্সিলা বা ম্যান্ডিবলের রোগ। আমরা প্রথমে অ্যাক্টিনোমাইকোসিস পড়বো, অ্যাক্টিনোমাইকোসিস আর অ্যাক্টিনোব্যাসিলোসিস দুইটার অলমোস্ট তোমার তার ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, এমনকি প্যাথোজেনেসিস অলমোস্ট সেম। এখানে দুটো একসাথে পড়ানো হয়, জাস্ট তাদের লোকেশন অফ ইনফেকশন বা প্রিডিলেকশন সাইটটা ডিফারেন্ট, আর বাকিগুলো অলমোস্ট সেম এবং ক্লিনিক্যাল সাইন কিছুটা ডিফারেন্ট। অ্যাক্টিনোমাইকোসিসের সিনোনিম হলো লাম্পি জ, অ্যান্ড এই অ্যাক্টিনোমাইকোসিসও তোমার একটা ক্রনিক ডিজিজ of mandible, maxilla or other bony tissue of head caused by actinomyces bovis and characterized by swelling of the affected area. আচ্ছা ঠিক আছে, পরে ঠিক করে দেবো। তাহলে ডিজিজ হলো কার? ম্যান্ডিবল, ম্যাক্সিলা অথবা অন্য
হেডের বনি টিস্যুর, এবং এটা হয় অ্যাক্টিনোমাইসিস বোবিস দ্বারা, এবং যে এরিয়াতে দ্যাট ইজ ম্যান্ডিবল এবং ম্যাক্সিলাতে আক্রান্তর কারণে ওই ম্যাক্সিবল এবং ম্যান্ডিলাটা ফুলে যায়। এ হলো তার ক্যারেক্টার। অ্যাক্টিনোমাইসিস বোবিস তোমার কি ধরনের ব্যাকটেরিয়া? এগুলাকে বলা হয় ফিলামেন্টাস টাইপ অফ ব্যাকটেরিয়া, এবং গ্রাম পজিটিভ, নন অ্যাসিড ফাস্ট, নন স্পোর ফর্মার, অ্যানারোবিক ব্যাকটেরিয়া এন্ড লং স্ল্যান্ডার ফিলামেন্টাস রড, যেটা বললাম যে ফিলামেন্টাস টাইপ অফ ব্যাকটেরিয়া। অ্যাক্টিনোমাইসিস বোবিস হলো তোমার ফিলামেন্টাস টাইপ অফ ব্যাকটেরিয়া এবং গ্রাম পজিটিভ, এগুলা নন অ্যাসিড ফাস্ট এবং নন স্পোর ফর্মার ব্যাকটেরিয়া। ওয়ার্ল্ডওয়াইড ডিস্ট্রিবিউশন ইনক্লুডিং বাংলাদেশ, ডিফারেন্ট অ্যানিমেল সাসেপ্টেবল হয়, তবে ক্যাটেল এবং বাফেলো হলো হাইলি সাসেপ্টেবল। স্পোরাডিক ইন নেচার, দ্যাট ইজ স্পোরাডিক কন্ডিশনে হয় সাধারণত, নট সো কমন ডিজিজ। জেনারেলি এই ব্যাকটেরিয়া থাকে কোথায়? নেজাল ক্যাভিটিতে অথবা মাউথ ক্যাভিটিতে। নেজাল ক্যাভিটির অথবা মাউথ ক্যাভিটির মিউকাস মেমব্রেনে যদি কোনো ইনজুরি হয়, তখন এই ব্যাকটেরিয়া ওই ইনজুরির মধ্যে যায়। ইনজুরির মধ্যে গেলে তখন এটা কি গ্রাম পজিটিভ অ্যানারোবিক ব্যাকটেরিয়া, এটা মনে রাখবা। যখন ইনজুরিতে ব্যাকটেরিয়া থাকে, যদি ওখানে টিস্যু ডেব্রিজ বা অন্যান্য পচন জিনিস জমা হয়ে অ্যানারোবিক কন্ডিশন তৈরি হয়, দেন ব্যাকটেরিয়া স্টার্ট টু মাল্টিপ্লাই অ্যান্ড প্রডিউস টক্সিন অ্যান্ড আলটিমেটলি ডিজিজ তৈরি করে। দ্যাট ইজ, এটা আমরা বলতে পারি এই ব্যাকটেরিয়াকে কমেন্সাল ব্যাকটেরিয়া বলা হয়, লাইক হেমোরেজিক সেপ্টিসেমিয়ার যে পাস্টুলোমার প্রসিডার মতো। Generally organism থাকে in the mouth and nasal cavity. If there is any wound or trauma or any hard substance, then the organism enter there. Through dental alveoli অর্থাৎ দাঁতের মধ্যে যে অ্যালভিওলি থেকে এর মধ্যে দিয়েও ঢুকতে পারে, due to accumulation of pus tissue debris, anaerobic condition produced in which organism rapidly multiply and then produce disease. এলো সংক্ষেপে তোমার প্যাথোজেনেসিস এবং ডিজিজ প্রোডাকশনের মেথড। ক্লিনিক্যাল সাইন, প্রথমে তোমার ম্যাক্সিবল ম্যান্ডিলা ফুলে যাবে কিন্তু ব্যথা থাকবে না। পরবর্তীতে আস্তে আস্তে এটা হার্ড হয়, ভেরি হার্ড, এবং ইমুভেবল হয়। ইন দি লেটার স্টেজে পেইনফুল কন্ডিশন হবে টাচ করলে। দে ইউজুয়ালি ব্রেক থ্রু দি স্কিন, এবং পরবর্তীতে এক পর্যায়ে দেখা যায় স্কিন রাপচার হয় এবং স্টিকি হানি লাইক ফ্লুইড তখন পড়তে থাকে যদি তোমার ট্রিটমেন্ট না করা হয়। কন্টেনিং মাইনিউট হার্ড অ্যান্ড ইয়েলো হোয়াইট গ্র্যানিউলস, যেটাকে সালফার গ্র্যানিউলস বলে। তাহলে ক্লিনিক্যাল সাইন হবে কি, যে প্রথম দিকে ফুলে যাবে কিন্তু ব্যথা থাকবে না ম্যান্ডিবল ম্যাক্সিলা, তারপর আস্তে আস্তে করে শক্ত হয়ে যাবে, ইমুভেবল হবে, এবং শেষের দিকে টাচ করলে ব্যথা হবে, এবং এক পর্যায়ে দেখা যাবে যে স্কিন রাপচার হবে, হয়ে ওখান থেকে উজিং হবে, যেগুলা হানি লাইক সাবস্টেন্স, এবং এটা আসলে সালফার গ্র্যানিউলের মতো, এবং ওই সিক্রেশনে তখন সালফার গ্র্যানিউলসও বলা হয়। অনেক সময় দেখা যায় যে দাঁত খুব লুজ হয়ে যায়, টুথ বিকাম লুজেন অ্যান্ড ইটিং ইজ ডিফিকাল্ট হয়। সোয়েলিং অফ দি নেজাল ক্যাভিটি মে কজ ডিসনিয়া রেসপিরেটরি, নেজাল ক্যাভিটি যখন ফুলে যায় তখন শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয়। যদি ইসোফেগাস এফেক্টেড হয় তখন দেখা যায় যে লুমেনটা ছোট হয়ে যায় এবং খেতে অসুবিধা হয়, তখন ডাইজেশনের সমস্যা হয়, অ্যানিমেল বিকামস ইমাসিয়েটেড ডে বাই ডে। সামটাইমস সেকেন্ডারি টিম্পানাইটিস ডেভেলপড হয়। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যদি তোমার অ্যাক্টিনোমাইকোসিস বা লাম্পিজা হয় তাহলে দেখতে এরকম হবে। এখানে আরেকটা এক্সাম্পল, যেমন এখানে তার ইয়া থেকে স্কিন রাপচার হয়ে ওজিং হবে, ওজিং হচ্ছে বা অথবা এটা হিলিং কন্ডিশন।
তো ডায়াগনোসিস করতে গেলে আমাদের হিস্ট্রি থাকবে, ক্লিনিক্যাল সাইন থাকবে, এবং অর্গানিজমের স্টেনিক ক্যারেক্টার হলে এটা ফিলামেন্টাস টাইপ অফ ব্যাকটেরিয়া দেখানো, এই যে গাছের মতো ঢালপালা অবস্থায় থাকে, এখানে এই ব্যাকটেরিয়াকে ফিলামেন্টাস টাইপ অফ ব্যাকটেরিয়া বলা হয়। যেমন অ্যাক্টিনোমাইসিস বোভিস, গ্রাম স্টেন, স্মিয়ার, হাই পাওয়ারে characteristic branching nature of this slender gram positive rod. ট্রিটমেন্ট সাধারণত করা হয়, রেয়ারলি সাকসেস হয়, আর্লি স্টেজে করলে ভালো, ট্রিটমেন্টে রেসপন্স করে, তবে শেষের দিকে গেলে, ক্রনিক হয়ে গেলে ট্রিটমেন্টে সহজে রেসপন্স করতে চায় না। পেনিসিলিন দেওয়ার ট্রিটমেন্ট করা যেতে পারে যেহেতু এটা পজিটিভ ব্যাকটেরিয়া, কিন্তু দেখা গেছে যে দুটার কম্বিনেশন পেনিসিলিন এবং স্ট্রেপ্টোমাইসিন দিলে গুড রেজাল্ট পাওয়া যায়, সেই ক্ষেত্রে এখানে কম্বিনেশন অফ ড্রাগস ব্যবহার করা হয়, স্ট্রেপ্টোমাইসিন এবং পেনিসিলিন কম্বিনেশন, অথবা সালফোনামাইড দিয়েও ট্রিটমেন্ট করা যেতে পারে, যদি সেই ক্ষেত্রে 100 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে আমরা দিতে পারবো। সিস্টেমিক ট্রিটমেন্ট দেওয়া হয়, যেমন পটাশিয়াম আয়োডাইড 6 থেকে 7 দিন খাওয়াবে, 6 থেকে 10 গ্রাম একটা অ্যানিমেলকে ডেইলি। আর যদি সোডিয়াম আয়োডাইড দেওয়া হয় তাহলে 10% সাসপেনশন করে 1 গ্রাম 12 কেজি হিসাবে 10 to 20% সাসপেনশন করে 2 থেকে 3 ইনজেকশন দিলে ভালো কাজ করে 10 থেকে 14 দিন ইন্টারভ্যালে। তো এখানে মনে রাখতে হবে যেটা খাওয়ানোর কথা সেটা খাওয়াইতে হবে, আর যেটা ইনজেকশন দেওয়ার কথা সেই ইনজেকশন দিতে হবে। যদি আমরা ব্যতিক্রম করি তাহলে অ্যানিমেল মাস্ট বি ডাইড। সোডিয়াম আয়োডাইড ইনজেকশন দেওয়ার কথা, এটা যদি আমরা খাওয়াই দেই, খাওয়ানোটা যদি ইনজেকশন দেই তাহলে অ্যানিমেলের মারাত্মক ক্ষতি হবে। তাহলে চিকিৎসা আমরা দিতে পারি কি, পেনিসিলিন অথবা কম্বিনেশন অফ পেনিসিলিন এন্ড স্ট্রেপ্টোমাইসিন। সেকেন্ড হলো পটাশিয়াম আয়োডাইড খাওয়াইতে পারি 6 থেকে 10 গ্রাম করে ডেইলি 7 দিন, অথবা আমরা ইনজেকশন ফর্মে সোডিয়াম আয়োডাইড দিতে পারি 1 গ্রাম 12 কেজির জন্য এই হিসাবে নিয়ে 10 to 20% সাসপেনশন করে ইন্টারভেনাসলি দিব, 2 থেকে 3টা ইনজেকশন লাগতে পারে 13 থেকে 14 দিন ইন্টারভেলে। This is all about actinomycosis or lumpism. হয় অ্যাক্টিনোমাইসিস বোভিস দ্বারা হয়। এটা কি ধরনের ব্যাকটেরিয়া? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। কোন টিস্যুকে এফেক্ট করে? ম্যান্ডিবল এবং ম্যাক্সিলা। ম্যান্ডিবল এবং ম্যাক্সিলাকে এফেক্ট করে যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়া থাকে কোথায়? নেজাল অ্যান্ড মাউথ ক্যাভিটিতে। তারপরে যদি কোনো ইনজুরি হয় তাহলে সে মাল্টিপ্লাই করে ডিজিজ তৈরি করবে। আর যদি ডিজিজ হয়ে যায় তাহলে প্রথম দিকে ফুলা থাকবে কিন্তু ব্যথা থাকবে না, পরের দিকে ফুলে যাবে, শক্ত হয়ে যাবে এবং টাচ করলে ব্যথা হবে, এবং এক পর্যায়ে দেখা যাবে যে অ্যানিমেলের যে ম্যান্ডিবল এরিয়ায় যে ফুলা জায়গাতে তোমার স্কিন রাপচার হবে এবং হানি লাইক সাবস্টেন্স উজিং হবে, যেটাকে বলা হয় সালফার গ্র্যানিউলস। ট্রিটমেন্ট করতে গেলে আমাদের কম্বিনেশন অফ ড্রাগ দিতে পারি, পেনিসিলিন এবং স্ট্রেপ্টোমাইসিন অথবা পটাশিয়াম আয়োডাইড, আর এটা খাওয়াবো, আর সোডিয়াম আয়োডাইড আমরা ইনজেকশন করব। দেন অ্যাক্টিনোব্যাসিলোসিস, এর সিনোনিম হলো উডেন টাং, দ্যাট ইজ এখানে জিহ্বা আক্রান্ত হয়। তাহলে একটা হলো হার্ড টিস্যু আক্রমণ করে, আর একটা হলো সফট টিস্যু আক্রমণ করে। What is actinobacillosis? It's a chronic disease of cattle and sheep caused by Actinobacillus ligniariaceae. Mainly affect the soft tissue, যেমন tongue. Less commonly affect the neighboring lymph nodes. Mainly তোমার জিহ্বা বা টাংকে আক্রমণ করে, ভেরি রেয়ারলি লিম্ফ নোডকে করতে পারে, নেইবারিং যে লিম্ফ নোডগুলো আছে। তাহলে Actinobacillosis or wooden tongue is a chronic infectious disease of cattle and sheep caused by Actinobacillus ligniariaceae, mainly affect the soft tissue, যেমন tongue, and rarely neighboring lymph nodes. Due to Actinobacillosis, tongues become very hard like wood. Actinobacillosis যখন হয় জিহ্বাটা এমন শক্ত হয়, এটা অনেকটা কাঠের মতো হয়, যার কারণে এটাকে উডি টাং বলা হয় বা উডেন টাং বলা হয়।
আমরা এখানে একটা ছবি দেখাচ্ছি এই ডিজিজের একটা এক্সাম্পল হিসেবে। অ্যাক্টিনোব্যাসিলাস আর অ্যাক্টিনোব্যাসিলাস লিগনিয়ারিসি এটা হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, আর অ্যাক্টিনোমাইকোসিস বোভিস হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। তাহলে ডিফারেন্স হলো একটা গ্রাম পজিটিভ, একটা হলো গ্রাম নেগেটিভ। এটা কক্কোবেসিলা, ওটা কক্কোবেসিলা। নন স্পর্মিং, এটা নন স্পর্মার। ফ্লিওমরফিক, ওইটা ফ্লিওমরফিক অ্যান্ড এয়ারোবিক ব্যাকটেরিয়া, আর ওইটা হলো অ্যানারোবিক ব্যাকটেরিয়া। তাহলে দুইটা ডিফারেন্স আমরা পেলাম, একটা হলো অ্যারোবিক, একটা হলো অ্যানারোবিক। একটা হলো গ্রাম পজিটিভ, একটা হলো গ্রাম নেগেটিভ। আর একটা হলো হার্ট টিস্যুতে এফেক্ট করে, আর একটা হলো সফট টিস্যুতে এফেক্ট করে। ম্যান্ডিবল আর ম্যাক্সিলা হার্ট টিস্যু, আর যেমন টাঙ্গুলে সফট টিস্যু। সারা ওয়ার্ল্ডেই এই ডিজিজের রিপোর্ট আছে, এমনকি বাংলাদেশেও। সাধারণত ক্যাটেল এবং শিপ হলো এই ডিজিজের জন্য হাইলি সাসেপ্টেবল। এই ক্ষেত্রেও ব্যাকটেরিয়া তোমার নেজাল বা মাউথ ক্যাভিটিতে থাকে এবং উপযুক্ত পরিবেশে সে জিহ্বায় ডিজিজ তৈরি করে। Sign: tongue is soiled and hard, particularly at the base due to inflammation and fibrosis. জিহ্বাটা শক্ত হয়ে যাবে কারণ ইনফ্লামেশন হয় এবং ফাইব্রাস টিস্যু ফরমেশন করে। জিহ্বাতে যদি তোমার সমস্যা হয় তাহলে দেখা যাবে কি, আমাদের যদি মুখে কিছু হয়, মুখে কোনো প্রবলেম হয়, জিহ্বা কোনো সমস্যা, কন্টিনিউয়াস দেখা স্যালাইভেশন হয়। এক্সেসিভ স্যালাইভেশন অ্যান্ড দ্য অ্যানিমাল ইজ আনএবল টু ইট অ্যান্ড ড্রিঙ্ক। তাহলে জিহ্বা শক্ত হয়ে যাওয়া, স্যালাইভেশন বেশি হওয়া, অ্যানিমেলে খেতে না পারা বা ড্রিঙ্ক পানি পান করতে না পারা। টাং ইজ প্রট্রুডেড, জিহ্বা বের হয়ে যায়, অ্যান্ড ক্যান নট মুভ, নড়াচড়া করতে পারে না। প্রেজেন্স অফ নোডিউলস অ্যান্ড আলসার্স অন দি সার্ফেস অফ টাং, টাঙ্গের গায়ে তোমার এই যে এরকম এগুলাকে নোডিউলস বলে, ছোট ছোট গুটি গুটি। সুতরাং আমরা ইন্সপেকশন করলে জিহ্বা আমরা সহজে বুঝতে পারবো। Presence of nodules and ulcer on the surface of tongue. তাহলে কি ক্লিনিক্যাল সাইন থাকবে? জিহ্বা শক্ত হয়ে যাওয়া, স্যালাইভেশন হওয়া, খেতে না পারা, অ্যানোরেক্সিয়া হওয়া, তারপরে জিহ্বা প্রট্রুডেড হওয়া এবং আনমুভেবল বা মুভ করতে না পারা। আর যদি আমরা মাউথ এক্সামিনেশন করি তাহলে আমরা দেখবো জিহ্বার মধ্যে নোডিউলস অথবা আলসার থাকবে যদি অ্যাক্টিনোব্যাসিলোসিস হয়। বডি ওয়েট কমে যাবে যেহেতু খেতে পারবে না। সাবমেক্সিলারি প্যারোটিড অ্যান্ড রেট্রোফেরেঞ্জিয়াল লিম্ফ নোডস আক্রান্ত হতে পারে। আমরা বলছি যে নেইবারিং লিম্ফ নোড এবং অ্যাবসেস তৈরি করবে, আর সেই অ্যাবসেস যদি রাপচার হয়ে যায় তাহলে পাস বাইর হবে। ডায়াগনোসিস আমরা হিস্ট্রি, সাইন দেওয়া ডায়াগনোসিস করব, কনফার্মেশন করব কালচার করে এবং গ্রাম স্টেনিং করে। আমরা তখন ক্লাব শেপ রোজেট ফর্ম অফ অর্গানিজম দেখতে পারবো। যেমন এটা ক্লাব শেপ রোজেট শেপ হলো তোমার নেক্রোটিক সেন্টার, নিউট্রোফিল আপনার ম্যাক্রোফেজ থাকবে, আর সারাউন্ডিং তোমার কন্ডিশন দেখে আমরা বুঝতে পারবো যে মাইক্রোস্কোপিক টেস্টে দিস ইজ অ্যাক্টিনোব্যাসিলাস লিগনিয়ারিসি। ট্রিটমেন্ট সেম অ্যাজ অ্যাক্টিনোমাইকোসিস। যেহেতু এটা গ্রাম নেগেটিভ সুতরাং আমরা স্ট্রেপ্টোমাইসিন দিয়ে ট্রিটমেন্ট করব, অথবা পটাশিয়াম আয়োডাইড দিতে পারবো, অথবা সোডিয়াম আয়োডাইড দিয়ে ইনজেকশন দিতে পারবো। জেনারেলি রিকভার হয় 5 থেকে 6 দিনের মধ্যে। দিস ইজ অল অ্যাবাউট অ্যাক্টিনোমাইকোসিস এন্ড অ্যাক্টিনোব্যাসিলাসিস। ডিফারেনশিয়েট কিভাবে করে সেটা পরে নেবা। তাহলে ডিফারেনশিয়েট কিভাবে, যেমন অ্যাক্টিনোমাইকোসিস, অ্যাক্টিনোব্যাসিলাসিস। অ্যাক্টিনোমাইকোসিস কজড বাই কি? অ্যাক্টিনোমাইসিস বোভিস। অ্যাক্টিনোব্যাসিলাসিস কজড বাই অ্যাক্টিনোব্যাসিলাস লিগনিয়ারিসি। তারপরে একটা হার্ট টিস্যুকে, ম্যান্ডিবল মেঞ্জিলা, একটা সফট টিস্যুকে এফেক্ট করে। একটা হলো গ্রাম পজিটিভ, একটা হলো গ্রাম নেগেটিভ, একটা অ্যারোবিক, একটা অ্যানারোবিক। একটা ক্লিনিক্যাল সাইন জিহ্বার কারণে, আর একটা ক্লিনিক্যাল সাইন হবে ম্যান্ডিবল এবং ম্যাক্সিলার কারণে। ডায়াগনোসিস অলমোস্ট সেম, ট্রিটমেন্ট অলমোস্ট সেম, জাস্ট পেনিসিলিন হবে না অ্যাক্টিনোব্যাসিলোসিসে। দিস ইজ অল অ্যাবাউট অ্যাক্টিনোমাইকোসিস এন্ড অ্যাক্টিনোব্যাসিলোসিস। আজকের জন্য এখানে শেষ। যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করো। আমরা মোট কটা ডিজিজ পড়াইলাম মনে আছে? 4টা স্যার টোটাল। হ্যাঁ, কটা?
তিনটা, এইখানে তো দুইটা না একসাথে। আজকে তিনটা, এই পর্যন্ত সর্বমোট কটা হলো?